বিশেষ করে 6 নাম্বার অধ্যায়টা খুবই ইম্পর্ট্যান্ট। ওখান থেকে আপনার অসত্য বিবৃতি এবং ওই কি বলে রিফান্ড, তারপর হচ্ছে ভ্যালুয়েশন বা মূল্য নির্ধারণ, এবং আপনার কি বলে ওই যে অ্যান্টি ডাম্পিং ডিউটি, কাউন্টারভেলিং ডিউটি এবং সেফগার্ড ডিউটি, এছাড়াও শুল্ক আরোপ ধারা 18 সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। যে ডিমিনিমিস কখন হয়, অর্থাৎ কখন আরডি আরোপিত হয়, আরডি কিভাবে মওকুফ হয়, বা সিডি কিভাবে অব্যাহতি হয় ধারা 25 অনুযায়ী। যেমন এইবার একটা প্রশ্ন আসছিল যে কিভাবে শুল্ক অব্যাহতি হয়। তো এই প্রশ্নগুলো কি আপনারা পড়ে ফেলেছেন তো? না, মোটামুটি সবাই? কোনো প্রশ্ন, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, আজকে আমরা দেখেন যে ড্রব্যাক কখন হয়। আমরা একটা বিষয় আপনাদেরকে বলি যে শুল্ক কর কখন আরোপিত হয়। 4টা কন্ডিশন মিললে শুল্ক আরোপিত হয়, 4টা কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে যে ওইটা সরবরাহ হইতে হবে, অর্থাৎ পণ্য, সেবা বা স্থাবর সম্পদ যেটার মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটি আছে কিনা। যদি ইকোনমিক অ্যাক্টিভিটির কন্ডিশনও ফুলফিল হয়, তাহলে দেখতে হবে যে নিবন্ধন যোগ্য বা নিবন্ধনকৃত পণ্য মানে ওই ব্যক্তি সরবরাহ করছে কিনা। এটাও যদি ম্যাচ করে, 4 নম্বরে ম্যাচ করতে হবে যে এই পণ্যটা দেশের মানুষ বা দেশের জনগণ ব্যবহার করেছে না বিদেশি জনগণ ব্যবহার করেছে। তাহলে দেখেন যে প্রত্যর্পণ কখন আসে, যদি বিদেশি জনগণ ব্যবহার করে। ফর এক্সাম্পল, ওই স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কথা আমরা বলেছিলাম যে ওরা কি করেছে, 1000 বোতল আমদানি করেছে। বোতল দিয়ে কি করবে? অ্যাডোভাস সিরাপ বানায় বিক্রি করবে, কাশির সিরাপ অ্যাডোভাস। এই অ্যাডোভাস সিরাপ তারা তৈরি করছে, 1000 বোতলের মধ্যে 800 বোতল বাংলাদেশে বিক্রি করেছে আর 200 বোতল ইউএসএ রপ্তানি করেছে। এখন এই 200 বোতলের কি হবে? বিকজ এই 200 বোতল এই দেশের জনগণ ব্যবহার করে নাই। আবার ঔষধ ম্যানুফ্যাকচারার হওয়ার কারণে তার বন্ড লাইসেন্স নাই। বন্ড লাইসেন্স না থাকার কারণে আমদানি পর্যায়ে সে 1000 বোতলের উপর শুল্ক কর দিয়েছে, এবং শুল্ক কর দেওয়ার পর এখন সে কি করেছে? রপ্তানি করেছে। তাহলে প্রত্যর্পণ করার শর্ত 3টা। নাম্বার 1, আমদানি হইতে হবে ওই জিনিসটা, সেটা হইতে পারে উপকরণ বা ফিনিশ পণ্য। নাম্বার 2, আমদানি পর্যায়ে শুল্ক কর পরিশোধ হইতে হবে। নাম্বার 3, ওই পণ্য দেশের বাইরে রপ্তানি হইতে হবে। 3টা কন্ডিশন কি আপনারা বুঝতে পেরেছেন? না আবার বলবো? ওকে, যদি এখানে একটা শর্ত আছে, যদি ওই পণ্যই রপ্তানি করা হয়, যে পণ্য আমদানি হয়েছে ওই পণ্যই রপ্তানি হয়। ফর এক্সাম্পল, চীন থেকে 5টা বাইসাইকেল আমদানি হয়েছে, 5টা বাইসাইকেল, 3টা এই দেশে বিক্রয় হয়েছে আর 2টা উনি ভিয়েতনামে রপ্তানি করে দিয়েছে বা প্লিজ আপনাদের মালয়েশিয়া। ছবিগুলো বন্ধ করুন, আপনাদের ছবিগুলো প্লিজ বন্ধ করুন। তাহলে এই যে 5টা বাইসাইকেলের মধ্যে 2টা রপ্তানি করেছে, তাহলে এই 2টা রপ্তানির আগে যখন আমদানি করেছিল একটা সাইকেলে মনে করেন 10,000 টাকা করে ট্যাক্স দিয়েছিল। তাহলে 2টা সাইকেলে কত হয়? 20,000 টাকা। মনে করেন সিডিআরডি এসডি শুল্ক ছিল 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার 7/8 সে শুল্ক রেয়াত প্রত্যর্পণ, শুল্ক প্রত্যর্পণ পাবে, অর্থাৎ 87.5%। যদি হুবহু যে পণ্য আমদানি হয়েছিল সেটাই রপ্তানি হয়, তাহলে 87.5% 7/8 পাবে। আর যদি প্রসেস করা হয় বা ম্যানুফ্যাকচার করা হয়, ধরেন ওই যে আমরা বলেছিলাম যে ঔষধ বোতল এনেছিল, বোতল এনে কিন্তু ঔষধ রপ্তানি করা হয়েছে, তার মানে কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে বা প্রসেস হয়েছে। ইন দিস কেস 100% সে মানে ডিউটি ড্রব্যাক পাবে। অর্থাৎ ধরেন 1 লক্ষ টাকা সে সিডিআরডিএসডি দিয়েছিল বোতলে,
কয়টা বোতল আনছিল? 1000 বোতল। তার মধ্যে 800 বোতল বাংলাদেশে বিক্রি করছে, 200 বোতল বিক্রি করছে বিদেশে। তাহলে 5 ভাগের 1 ভাগ কত হয়? 1,20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমি ডিউটি ড্রব্যাক পাবে, 20,000 টাকার পুরোটাই পাবে, এখানে 27টা মাত্র হবে না, 7 ভাগের 8 ভাগ সেটা হবে না, অর্থাৎ পুরো 100% সে ড্রব্যাক পাবে। কখন কখন ড্রব্যাক পাওয়া যায়? যদি পণ্যটা আমদানি হয়, যেমন এখানে বলেছি, এবং শুল্ক কর পরিশোধ হয় এবং তার রপ্তানি করা হয়। 2 নম্বর দেখেন যে বিদেশগামী কোনো জাহাজের রসদ বা মজুদ সামগ্রী হিসেবে ব্যবহারের জন্য রপ্তানি করা হয়। তার মানে হচ্ছে যে রসদ ও ভান্ডার সামগ্রীও কিন্তু একটা রপ্তানি। আপনি যদি কোনো জাহাজে কোনো পণ্য বিক্রয় করেন এবং সেটা আনার আগে যদি আপনি শুল্ক কর দিয়ে থাকেন, সেটাও কিন্তু আপনি রেয়াত পাবেন, বা আপনি ডিউটির ক্ষেত্রে ড্রব্যাক পাবেন, আর ট্যাক্সের ক্ষেত্রে রেয়াত পাবেন। যদি এমন হয় যে আপনি একটা পণ্য আনছেন, আপনার জানা ছিল যে 1,00,000 টাকা শুল্ক কর হবে, আনার পরে কাস্টমস বলতেছে 5,00,000 টাকা শুল্ক কর হবে। এই টাকা শুল্ক কর দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন না। আপনি মনে করলেন আমি ট্যাক্সও দিতে পারবো না, পণ্য খালাস নেবো না, সরকারের কাছে আমি পরিত্যাগ করবো বা দিয়ে দেবো, হস্তান্তর করবো, এটাও করতে পারবো না। সেই ক্ষেত্রে যদি কোনো কারণে আপনার শুল্ক কর পরিশোধ থাকে, এরকম ধরেন আপনি 1,00,000 টাকা বলে শুল্ক পরিশোধ করছেন, এবার খালাস নিতে গেছেন, আপনার কাস্টমস গোয়েন্দা বা আমদানি এআইআর ধরে এটা আটক করছে, ওরা বলতেছে 5,00,000 ট্যাক্স। তখন আপনি সরকারের নিকট যদি এটা পরিত্যাগ করেন, আপনি যে শুল্ক কর দিয়েছিলেন সেটা আপনি ড্রব্যাক নিতে পারবেন। যদি কোনো কারণে ধ্বংস করা হয়, প্রথমে আপনি ডিউটি ট্যাক্স দিয়ে এটা খালাস নেওয়ার চিন্তা করেছিলেন, কিন্তু কোনো কারণে পণ্য এটা কাস্টমস খালাস দেয় নাই। এবার বলতেছে এটা শর্তযুক্ত পণ্য বা কোনো কিছু এরকম, যেটা শর্ত পূরণ হয় না, এখন এটা ধ্বংস করতে হবে। তখনও যদি আপনি শুল্ক কর আগে পরিশোধ করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এটা ডিউটি ড্রব্যাক পাবেন। বা এরকম হলো যে আপনি প্রায়র পারমিশন নিয়েছিলেন, প্রায়র পারমিশন অর্থাৎ প্রি অ্যারাইভাল প্রসেসিং এর আওতায় এই পারমিশন নিয়ে আপনি এটা ডিউটি ট্যাক্স দিয়েছিলেন। অর্থাৎ ধরেন লাইভ এনিমল বা লাইভ বার্ড বা কোনো কিছু আসবে, যেমন ধরেন ম্যাকাও পাখি ঢাকা হাউস দিয়ে আসে, ম্যাকাও কোথা থেকে আসছে? সাউথ আফ্রিকা থেকে আসছে। এখন এটা ডিউটি ট্যাক্স সবই দিয়েছেন বটে, কিন্তু আপনার কোনো কারণে সেটা আপনি মানে পরিত্যাগ করতে হচ্ছে সরকারের নিকট, বা সেটা আপনি খালাস করতে পারতেছেন না, যদি এরকম হয়, তখন ওই ডিউটি ট্যাক্সটা আপনি ড্রব্যাক নিতে পারবেন। ডিউটিটা শুধু, আর ট্যাক্সটা রেয়াত নেওয়া যায়, ডিউটিটা হচ্ছে ড্রব্যাক নেওয়া যায়। তাহলে সিডি, আরডি, এসডি তিনটা হচ্ছে ডিউটি, এই তিনটা ড্রব্যাক নেওয়া যায়। কি কি শর্ত সাপেক্ষে প্রত্যর্পণ পাওয়া যায়? দেখেন যে 3 বছরের মধ্যে এটা আপনার নিতে হয়, এই প্রত্যর্পণটা, এবং এবং 3 বছরের মধ্যে এটা নিতে হয়, এবং এই রপ্তানি হওয়ার 6 মাসের মধ্যে এটা প্রত্যর্পণ দাবি করতে হয় এবং প্রতিষ্ঠিত করতে হয়। এবং দেখেন 1 নম্বরে যেটা ছিল যে যে পণ্য আমদানি করা হয়েছে সেই পণ্যটাই কিন্তু আপনার রপ্তানি হচ্ছে এরকম শনাক্ত হতে হবে। যদি ওই পণ্যটাই রপ্তানি হয়, তাহলে যে পণ্য আমদানি হয়েছে সেটাই যে রপ্তানি হবে এরকম শনাক্ত কিন্তু হইতে হবে। এইখানে একটা টাইমের বিষয়টা আপনাদেরকে একটু আমি বুঝাই বলি। টাইমটা, আমার তো কলম নাই আজকে। আচ্ছা, এটা থেকে কলম ব্যবহার করা যায়, কেউ কি জানেন? কোন অপশন আছে? কোন অপশনে বলেন তো? কারণ আমি তো শুধু জুমে ক্লাস নেই, জুমেরটা আমি জানি, এটা তো আমি খুঁজে পাই না। কিন্তু এখন তো কলম লাগবেই। আচ্ছা, তাতে অসুবিধা নেই, বাট আমাকে একটু কলমটা একটু দেখাই দিন কেমন। এইটা আমার একটু লাগবে, এবং লেখার পরে রিয়াজ করাটা দেখা দিতে হবে। এটা আমি এরপরে ইউটিউবে দেখে নিব আর কি। আচ্ছা, যারা বুঝতে মানে কলম ছাড়া একটু বোঝার অসুবিধা নাই, সেটা হচ্ছে ধরেন আজকে
এখন হচ্ছে 2026 সাল। তাহলে ধরেন 2024 সালে এইটা পণ্য আমদানি হয়েছে জানুয়ারি মাসে। তাহলে এই এই 2024 সাল থেকে যদি 3 বছর হয়, দেখেন 24, 25, 26, অর্থাৎ এই 26 সালের ডিসেম্বরের মধ্যে এটা রপ্তানি করতে হবে। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে টাইম আছে। এখন আজকে ধরেন রপ্তানি হয়ে গেছে, আজকে কয় তারিখ? মে মাসের 2 তারিখ। তাহলে আজকে থেকে আরো 6 মাস সময় সে পাবে। এই 6 মাসে দেখেন, আজকে মে মাসের যে 2 তারিখ, তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে এই অক্টোবর মাসের আপনার ধরেন 1 তারিখ পর্যন্ত সে সময় পাবে। এই সময় কোথায় হবে? এই সময়ের মধ্যে তাকে প্রত্যর্পণের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। কোথায়? সিরিয়ালটির জন্য ডেড অফিসে, এইচডির জন্য ব্যাট অফিসে। তাহলে দাবি করেই কি শেষ কিনা? না, শেষ না। সাধারণত দাবি করার পরে আপনাকে যদি ব্যাট অফিস বা ওই ডেটা অফিস যদি কোনো চিঠি দেয় যে আপনার কাছে আরো এই ডকুমেন্ট লাগবে, তাহলেও আপনার ওই 6 মাসের মধ্যে, বাকি সময়ের মধ্যে এটা কালেক্ট করে দিতে হবে এই কাগজগুলা। যদি না দিতে পারেন তাহলে এটা প্রতিষ্ঠিত হবে না, এই ডিউটি ড্রব্যাক পাওয়া যাবে না। আর যদি ব্যাট অফিস বা ওই অফিস যদি কোনো চিঠি না দেয়, তাহলে বুঝবেন যে তাদের কোনো ওয়ান্টিং নাই, তাহলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। টাইমটা কি এবং ফ্যাক্টটা কি আপনারা বুঝতে পারলেন? দাবিকৃত অর্থ 2,000 টাকার কম মানে হলে কিন্তু 2,000 টাকা বা মানে 2,000 টাকা পর্যন্ত মানে মানে হইতে হবে। মানে এর নিচে হইলে আর কি আপনি আর এটা ফেরত পাবেন না। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ পাওয়া যায় না সেটা একটু দেখেন। রপ্তানি কার্গো ঘোষণায় যেসব পণ্য অন্তর্ভুক্ত করা আবশ্যক কিন্তু অন্তর্ভুক্ত না করা হলে, প্রত্যর্পণ দাবির অর্থ যে 2,000 টাকার কম হইলে, অর্থাৎ পণ্য রপ্তানি, ধ্বংস বা পরিত্যাগের সময় বিল অফ এক্সপোর্ট দাখিলের তারিখ হতে 6 মাসের মধ্যে যদি আপনি, অর্থাৎ যে এক্সপোর্ট হয়ে গেছে যেটা আমরা বললাম, এই 6 মাসের মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত এবং দাবি না করেন, তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। এবং আমদানির পর 3 বছরের মধ্যেই এটা রপ্তানি হইতে হবে, না হলেও এটা কিন্তু আর পাওয়া যাবে না। প্রত্যর্পণ আপনার দেখেন যে রপ্তানিকৃত পণ্য প্রস্তুতকরণে ব্যবহৃত পণ্যের উপর কিভাবে প্রত্যর্পণ পাওয়া যায়। এতক্ষণ যেটা আমরা বলছিলাম ফিনিশ গুডস, অর্থাৎ যে পণ্যটা আনা হয়েছিল সেই পণ্যটা রপ্তানি হয়েছে। বা যদি প্রস্তুত করে, ওর যে আপনারা বলেছিলাম যে যে ঔষধ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ যে সিরাপ যে ম্যানুফ্যাকচার করে যদি রপ্তানি হয়, যেরকম বলেছিলাম। আবার এটা দেখেন গার্মেন্টস এর ক্ষেত্রেও হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার বা অন্য কোনো পণ্যের ক্ষেত্রেও হইতে পারে, কিন্তু তার কাছে কোনো গার্মেন্টস এর লাইসেন্স নাই বা আপনার এই পণ্যের কোনো লাইসেন্স নাই বন্ডের। দ্যাটস ওয়াই তাকে আমদানির সময় শুল্ক কর দিতে হয়, এবং উনি রপ্তানি করে থাকেন বটে, যেহেতু ওনার কাছে বন্ড লাইসেন্স নাই, সেহেতু আমদানি পর্যায়ে শুল্ক কর দিতে হয় এবং উনি এটা পরে ডিউটি ড্রব্যাক নিতে পারেন। এখন এই প্রস্তুত করতে গেলে ওনার একটা উপকরণ অর্থাৎ সহগ দিতে হয়। সেই সহগটা আপনার হইতে হবে, মানে কয়েকটা মানে পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার উপকরণ উৎপাদ সহগ, যেটা হচ্ছে ডেরো দিয়ে থাকে, ডেরো দেয়, ডেরো। এবং এই সহগটা আপনার সমহার এবং প্রকৃত হার ভিত্তিক হয়। সমহার মানে হচ্ছে ধরেন ওইটার মতো অ্যাকচুয়ালি যতগুলা সমজাতীয় ইন্ডাস্ট্রি যেভাবে নিয়েছে সেইভাবে অপচয় দেখানি করতে পারে। আর প্রকৃত হার মানে অ্যাকচুয়ালি ওনারটাই আলাদা, অন্য ধরনের। এবং প্রকৃত পক্ষে যে অপচয় হয় বা যে পরিমাণ ওনার ওয়েস্টেজ হয়, সেটার মানে মানে সেটাই উল্লেখ করে যেটা করা হয়, সেটা হচ্ছে আপনার প্রকৃত হার। এছাড়াও বন্ডেড প্রতিষ্ঠান কর্তৃক আপনারা জানেন যে উপকরণ উৎপাদ সহগ নিতে হয়, সেটাও কিন্তু ডেরো দিয়ে থাকে। অষ্টম অধ্যায়ে আমরা যেতে চাই এবার, সেটা হচ্ছে গ্যারান্টি। আপনারা জানেন যে যদি কেউ সাময়িক শুল্ক আইন করে তখন গ্যারান্টির প্রয়োজন হয়, বা অন্য কোনো সময় গ্যারান্টির প্রয়োজন হতে পারে, অথবা যদি কোনো জাহাজ বা বিমান যদি আটক হয় সেক্ষেত্রেও গ্যারান্টি হতে পারে, অথবা যদি সাময়িক আমদানির ক্ষেত্রে কেউ আমদানি করে, যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলা যদি কেউ বিদেশ থেকে পণ্য মানে প্রদর্শন করতে চায়। ধরে নেন যে চায়নার একটা মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বা কোম্পানি বাংলাদেশে 10টা মোটরসাইকেল নিয়ে আসে, তারা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করবে। এই ক্ষেত্রেও কিন্তু আনার সময়, এটা যখন আনবে
তখন কিন্তু কোনো শুল্ক কর নাই, তবে তাকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। সেই ক্ষেত্রেও ব্যাংক গ্যারান্টি বা গ্যারান্টি লাগতে পারে। ব্যাংক গ্যারান্টি যেমন একটা গ্যারান্টি, এরকম অনেকগুলো গ্যারান্টি আছে। তাহলে এটা ধারা কত? ধারা হচ্ছে 44। গ্যারান্টি কখন দিতে হয়? অনেকগুলা কারণে দিতে হয়। প্রথম হচ্ছে বাংলাদেশি, দেখেন যে মুদ্রায় কোনো নগদ জমা বা কাস্টমস গ্যারান্টি বিধিমালায় উল্লেখিত পরিশিষ্ট মোতাবেক নির্ধারিত ফর্মে কোনো জামিনদার কর্তৃক প্রদত্ত ব্যাংক গ্যারান্টি নিশ্চয়তা বা হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে বন্ড বা অন্যান্য প্রকারের গ্যারান্টি বা অঙ্গীকারনামা। গ্যারান্টি সমন্বিত হইতে পারে, অর্থাৎ আপনার একাধিক ব্যক্তি মিলে করতে পারে। যেমন দেখেন যে অথরাইজড ইকোনমিক অপারেটরের মর্যাদাপ্রাপ্ত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বোর্ড কর্তৃক নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ট্রানজিট ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে সমন্বিত গ্যারান্টি গ্রহণ করা হয়। সমন্বিত গ্যারান্টিটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা একটু দেখেন। আর গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে কোন ব্যক্তি কোন ধরনের গ্যারান্টি প্রদান করবেন সেটাও এখানে বলা আছে। যেমন ধরেন আপনার পণ্য হ্যান্ডলিং স্পেশালি ট্রেড ফেয়ারের যে যেটা বললেন, ট্রেড ফেয়ারের জন্য যে মালগুলো নিয়ে আসে, স্পেশালি এটার ক্ষেত্রে কারা গ্যারান্টার হয় বা গ্যারান্টি দিবে, এটা একটু আলাপ করে। আমদানিকারক নিজেই দিতে হবে তাকে, অর্থাৎ ওই বিদেশি ব্যক্তিকেই দিতে হবে। কার বরাবর দেবে, কার বরাবর দেবে বা কাকে এটা দেবে? যে এটা আপনার কমিশনার বরাবর দিতে হয়। ধরেন এখন স্যার চায়নার একজন লোক তো যে- বাংলাদেশের কমিশনারকে চিনে। শুনেন না, যে যে আমদানি স্টেশন দিয়ে আনবে, ধরেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিছু পণ্য আছে, অথবা 10টা মোটর সাইকেল তো যখন জাহাজে আনতে হবে, তাহলে চট্টগ্রাম বন্দরে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ও তো কাউকে জানবে না, ওরা একটা সিএনএফ ধরতে হবে, এবং সিএনএফ ছাড়া পণ্য খালাস করা যায় না। বুঝতে পেরেছেন? ওই সিএনএফ তার কাছ থেকে নিয়ে দিবে। এখন বলছেন যে আপনারা যদি সিএনএফ এর জন্য পরীক্ষা দিবেন, এই ক্ষেত্রেও কিন্তু তার সিএনএফ লাগবে। ক্লিয়ার বিষয়টা? ওকে স্যার। তবে নিজে নিজে পণ্য খালাস করতে পারবে না, বিদেশি ব্যক্তি হলেও পারবে না। আচ্ছা, আমদানির সময় পারবে না, রপ্তানির সময় পারবে না। মনে করেন 10টা মোটর সাইকেল নিয়ে আসছে, উনি তো জানেন না আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কয়টা বিক্রয় হবে। এখান থেকে মনে করেন 60টা বিক্রয় হয়ে গেছে, 3টা উনি ফেরত নিয়ে যাবে। তাহলে কিন্তু ওই 60টার শুল্ক কর দিতে হবে, এবং বাকি 3টা উনি কি করবে? ফেরত নিয়ে যাবে। তাহলে ওই ব্যাংক গ্যারান্টি ফেরত দিবে ঠিকই, কিন্তু ওই 60টার শুল্ক কর পরিশোধ হইলে ব্যাংক গ্যারান্টি ফেরত দিতে পারবে, নাহলে কিন্তু ব্যাংক গ্যারান্টি সরকার নগদান করবে। আর সবগুলাই বিক্রি হয়, ব্যাংক গ্যারান্টি মানে ওই সবগুলার ডিউটি ট্যাক্স পরিশোধ হইলেই কেবল উনি ফেরত পাবে। এখন যদি এমন হয়, এখানে আরো প্যাচ আছে বুঝছেন। মনে করেন পদ্মা সেতুর জন্য নিয়ে আসছে, এটার ক্ষেত্রে আনা যায়। এখন পদ্মা সেতু শেষ বানানো, এখন ফেরত দিবে মেশিন গুলা, বিরাট ভারী ভারী ক্রেন নিয়ে আসছে, হাজার হাজার কোটি টাকা দামের ক্রেন। এখন 10টা ক্রেন আনছিল, একটা এমন নষ্ট হয়েছে, এটার আর ঠিক করার মতন একটা ভাঙ্গার হিসেবে বিক্রি করতে হবে। কারণ এটার যে ট্যাক্স এটা দিয়া বা এটার যে ভাড়া এটা দিয়া আর পোষাবে না, নিয়ে বিক্রিও করতে পারবে না, এটা যে ভাড়া লাগবে। তখন কি হবে? তখন হচ্ছে একটাই পদ্ধতি, আমদানি পর্যায়ে যে পরিমাণ শুল্ক কর হয়েছিল সেটা আগে শুল্ক কর পরিশোধ করতে হবে, এরপর ভাঙার হিসেবে যা বিক্রি করবে সেটার উপর ব্যাট দিতে হবে। এখন কি বুঝছেন? কারণ সাময়িক আমদানি অনেকগুলো হইতে পারে, এবং এই ক্ষেত্রে এই ব্যাংক গ্যারান্টি কিন্তু, এই যে গ্যারান্টি কিন্তু লাগবে। এখন কিন্তু নাম হচ্ছে সবগুলা গ্যারান্টি। আপনারা জানেন যে আহ যখন সাময়িক শুল্কায়ন হয়, তখন একটা গ্যারান্টি দিতে হয় নিঃশর্ত এবং অব্যাহত, অর্থাৎ আনকন্ডিশনাল এবং কন্টিনিউয়াস, যার ইংলিশ। অর্থাৎ তিনি কোনো শর্ত আরোপ করতে পারবেন না, এবং টাইম মেয়াদ থাকে না, অর্থাৎ এটা আনলিমিটেড টাইম থাকে। কেন দেয়? কারণ যদি এটা এমন হয় যে সাময়িক শুল্কায়ন করার পরে কাস্টম জিতলো, এরপর উনি হাইকোর্টে গেছে, এরপরে কোর্টে প্রায় 10 বছর মামলা চলছে, এটাও কিন্তু হইতে পারে। এই জন্য কিন্তু আপনার কি বলেন, আপনার সাময়িক শুল্কায়নের ক্ষেত্রে আপনার গ্যারান্টি নেওয়া হয়, এবং ওই যে টাইমটা দেওয়া থাকে না, আনকন্ডিশনাল এবং এবং কন্টিনিউয়াস বা অব্যাহত।
নবম অধ্যায়টা আমরা একটু দেখি যে আমদানিকৃত পণ্য বা রপ্তানিতব্য পণ্য কিভাবে কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকে অথবা কাস্টমসের নিয়ন্ত্রণ পণ্য সম্পর্কে লিখতে বলছে। সাধারণত দেখেন যে যদি ধারা 47 অনুযায়ী কোনো আমদানিকৃত পণ্য বা রপ্তানিতব্য পণ্য অর্থাৎ শুল্ক ও কর প্রদানের জন্য দায়বদ্ধ ভোগের জন্য ছাড় বা সরকারের নিকট হস্তান্তর বা সমর্পণ না করা পর্যন্ত কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকে। এখানে একটা বিষয় আপনাকে বলি, কাস্টমসের নিয়ন্ত্রণাধীন এবং কাস্টমসের অধীন এক কথা না। যদি কোনো বন্দরে থাকে এটা বন্দরের অধীনে পণ্য থাকে, যতক্ষণ পর্যন্ত কাস্টমস এটাকে ছাড়তে বা খালাস করার জন্য মানে আদেশ প্রদান না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এটা ছাড়তে পারে না। অর্থাৎ কাস্টমস কন্ট্রোলটা থাকে কাস্টমসের কাছে, বাট হেফাজত বা এটা মালটার মানে কিন্তু আরেকজনের কাছেই থাকে। আচ্ছা, তাহলে আমদানিকৃত পণ্য বা রপ্তানিতব্য পণ্য কিভাবে কাস্টমস নিয়ে আসে সেটা আমরা জানলাম, কিন্তু এখানে আরো কয়েকটা বিষয় আছে। যেমন আপনারা জানেন যে ওয়্যার হাউসের পণ্য একরকম ভাবে থাকে, বা অস্থায়ী আমদানি বা ইনওয়ার্ড প্রসেসিং, আউটপুট প্রসেসিং, এগুলা কিন্তু আপনার কাস্টমস এর নিয়ন্ত্রণের মধ্যেই থাকে, বাট এগুলো কিন্তু যেমন ধরেন ওয়্যার হাউস, কাস্টম আমদানিকৃত পণ্যের কাস্টমস এর যে ওয়্যার হাউস, অথবা ধরেন বন্ডের আওতায় আছে সে পণ্য রাখছে, ওয়্যার হাউসটা কিন্তু কাস্টমস এর না। ওয়্যার হাউস কিন্তু আমদানিকারকের নিজেরই থাকে। যেমন হোম কনজাম্পশন বন্ডের কথা বলি, হোম কনজাম্পশন বন্ড, যেমন ধরেন কিছু পণ্য আছে এগুলো আপনার দেশের মানুষ কনজিউম করবে কিন্তু বন্ডের আওতায়, যেমন গুঁড়া দুধ, তারপরে হচ্ছে আপনার ওই যে সিগারেট, এরকম আছে। এখন এই বন্ডের নেওয়ার কারণ কি, ধরেন যে পরিমাণ উপকরণ আছে, ধরেন 10 টন উপকরণ আছে, উনি 1 টন করে বের করে উৎপাদনে যাবে, 1 টন করে ট্যাক্স দিবে, বাকিগুলো ট্যাক্স দিবে না, এরকম হতে পারে। কিন্তু এটাকে বলা হয় যে কাস্টমস এর নিয়ন্ত্রণাধীন, কিন্তু আমরা কাস্টমস এর অধীনে না। আমদানি ম্যানিফেস্ট বা আপনার কার্গো ঘোষণা কখন দিতে হয়, এটা ধারা 48 অনুযায়ী। এখন কিন্তু আর আমদানি ম্যানিফেস্ট শব্দটা নাই, বুঝছেন, এই শব্দটার নাম চেঞ্জ করে দিয়েছে, এটার নাম হয়েছে কার্গো ডিক্লারেশন বা কার্গো ঘোষণা। তাহলে ধারা 48 অনুযায়ী দিতে হয়, এবং কখন দিতে হয়, যখন লাস্ট পোর্ট যখন মানে ত্যাগ করবে তার আগেই দিতে হয়। ধরেন এরকম একটা বিষয় যে মালয়েশিয়ার বা ইন্দোনেশিয়ার পোর্ট কেলাং থেকে একটা মানে রওনা দিল জাহাজ, রওনা দেওয়ার আগেই দিতে হবে। এবং বিমানের ক্ষেত্রে দেখেন আরো মজার, ধরেন দুবাই থেকে একটা বিমান ফ্লাই করবে, তখন ওখানে ওই বিমানের আগে আপনার এই ডিক্লারেশন দিতে হয় যে আপনার বিমান কি কি পণ্য ক্যারি করে নিয়ে আসতেছে। পাশাপাশি আরেকটা বিষয় সে দিয়ে থাকে, সেটা হচ্ছে এপিআই বা অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন। যেহেতু বিমানের মধ্যে দুই ধরনের জিনিস থাকে, দুই ধরনের জিনিস কিন্তু ঘোষণা দেওয়া হয়। এই যে দেখেন এপিআই যেটা আমরা বললাম, অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন, আর পিএনআর মানে হচ্ছে প্যাসেঞ্জার নেম রেকর্ড, অর্থাৎ একজন যাত্রী বছরে বা মাসে কয়বার যাচ্ছে সেই রেকর্ড গুলো এখানে পর্যালোচনা হয়। যানবাহন আগমনের পূর্বে কিভাবে বিল অফ এন্ট্রি দাখিল করা যায়, যেটাকে প্রায়র বিল অফ এন্ট্রি বলে বা প্রি অ্যারাইভাল প্রসেসিং এর আওতায় বিল অফ এন্ট্রি দাখিল বলে। এটা নিয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে যে প্রায়র বিল অফ এন্ট্রি কিভাবে দিবেন, অর্থাৎ পণ্য আসার আগেই আপনি কিভাবে বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারবেন? কোন আইডিয়া আছে আপনাদের? স্যার এখন কি পাওয়ার বিল অফ এন্ট্রি লাগে স্যার? এখন তো আইজিএম চিটাগাং থেকে সিঙ্গাপুর থাকলেই দিয়ে দেয়। মনে করেন আপনার 100টা ম্যাকাও পাখি আসবে সাউথ আফ্রিকা থেকে, একটা ফ্লাইটে আসতেছে, ফ্লাইটটা নামবে রাত 2টার সময়। এখন এটা এমনিতেই পাখিগুলা 24 ঘন্টা জার্নি করে আসছে বিমানে দূর থেকে, আরো যদি আপনার পুরো 24 ঘন্টা লাগে তাহলে পাখিগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনার কি করা হয়, আপনার হচ্ছে ওই যে এগুলা প্রায়র পারমিশন না হয়, প্রায়র পারমিশন আসার আগেই। এইটা আপনি জানেন কিনা এই পদ্ধতিটা? হ্যাঁ স্যার, তবে স্যার এটা কি রোটেশন পরে? হুম হুম
এই পারমিশনে কি স্যার রোটেশন কি পড়া লাগে না স্যার? রোটেশন এটা ফোর্সলি ফেলে দেওয়া হয় তখন, এবং যেহেতু পণ্যটা আসে না কিভাবে পড়বে, ফোর্স ক্রিয়েট করা হয়। তবে আগে কমিশনার মহোদয়ের কাছে পারমিশন নিতে হয়, উনি পারমিশন দিলে তখন এটা ফোর্স ক্রিয়েট করতে হয়। কেন করবে? উনি এটা করার পর উনি সারাদিনের মধ্যে অর্থাৎ ব্যাংকিং আওয়ারের মধ্যে উনি কি করবে, ডিউটি ট্যাক্স জমা দিয়ে দেবে। এরপর যখন পাখিটা আসবে রাত্রেবেলা, উনি ডিউটি ট্যাক্সের কপি গেটের অফিসারকে দেখায় পণ্য খালাস দেবে। ওকে। জি স্যার। বিদেশ থেকে আগত বাংলাদেশে প্রবেশকারী যানবাহনের স্থান কিভাবে নির্ধারণ হয়, অথবা অন্তর্মুখী প্রতিবেদন কখন দাখিল করতে হয়? একটা বিষয় মনে রাখবেন, যখন কোনো জাহাজ বাংলাদেশে আসে তখন কিন্তু সে একটা ঘোষণা দেয়, জাহাজের মধ্যে কি কি আছে, কতজন ক্রু আছে, সমস্ত একটা ঘোষণা দেয়। এবং জাহাজ যখন ছেড়ে দেয় তখন কিন্তু একটা ক্লিয়ারেন্স নিতে হয়। আপনারা এই যে অন্তর্মুখী প্রতিবেদনটা একটু 1 মিনিট করতে থাকেন, আমি আসছি একটু 1 মিনিট। মাহবুব ভাই কোন পোর্টে কাজ করেন মাহবুব ভাই? চট্টগ্রাম, ঢাকা কাস্টম হাউস। ঢাকা কাস্টম হাউসে কি এখানে আপনার অফিস আছে না চিটাগাং দিয়ে হ্যান্ডেল করেন? না, আমাদের হেড অফিস ঢাকায়। কি নাম কি আপনার ফার্মের নাম কি? বিএস খান। বিএস? বিএস খান। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বার দিয়েন, যোগাযোগ করবো আমি। জি জি। বরগুনার কেউ এখানে জয়েন করছেন নাকি? একটা দেখলাম যে বরগুনা থেকে, বরগুনা নাকি কেন কেউ আছেন নাকি বরগুনার? জি ভাই, বরগুনার আছে। আমার বাড়ি বামনা। আপনার কোন জায়গায়? আমার বাড়ি বরগুনা সদরে। ও, সদরও আমাদের এই ডানসি রোডে বাসা আছে। ও, ওই ধানসিঁড়ির এই পাশে বটতলা। বটতলা। বটতলা কি কলেজ ব্রাঞ্চ রোড ওটা বলছে নাকি? ও, বটতলাটা ওইতে খালে রোড। আমতলা পরের পাশে। বাচ্চা আসেন ফোন দিয়ে ক্লাসে পড়ে। আসসালামু আলাইকুম। মাহবুবের বাড়ি কোথায়? বরগুনাতে? হ্যাঁ, বরগুনার বামনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন ভাই? চিটাগাং কোথায় অফিস আপনার? এই বঙ্গবন্ধু অভিনু, আর ঢাকা চট্টগ্রাম আগ্রাবাদ। আগ্রাবাদ কোন বিল্ডিং এ? ওই শাহজালাল ডায়াগনস্টিকের অপোজিটে ডিলাক্স ব্যাটারি বিল্ডিং, মসজিদের সাথে। আচ্ছা, আমার অফিস তো আগ্রাবাদে, বুঝছেন? জি বা আপনার মির্জাগঞ্জ। হ্যাঁ জি জি, মির্জাগঞ্জ তো। আজম ভাইয়ের বাড়ি কোথায়? আজম ভাই? আমি মির্জাগঞ্জ শহীদ খেলি। স্যার আচ্ছা, আমরা আবার একটু শুরু করে দিই। হ্যাঁ, স্যার আসছেন? জি, আসসালামু আলাইকুম। একটা বিষয় খেয়াল করেন যে একটা জাহাজ যখন প্র্যাকটিক্যালি বন্দরে প্রবেশ করে, এর আগে কিন্তু তাকে অনেকগুলো প্রসিজার মেনটেন করতে হয়। যেমন ধরেন, মানে থিওরিতে বা আইনে আছে একরকম, প্র্যাকটিক্যালটা কেমন সেটা আপনাকে বলি। যেহেতু আমার একবার প্রায় 6 মাসের মতো আমার জাহাজে পোস্টিং ছিল। ধরেন চট্টগ্রাম বন্দর যখন প্রবেশ করে তখন এই বন্দরের যে কর্ণফুলী নদীর যে আপনার ড্রাফটিং গভীরতা, এটা 10 মিটার। তার মানে 9.5 মিটারের একটা জাহাজ ঢুকতে পারে, যেটার গভীরতা অর্থাৎ পানির নিচে 9.5 মিটার, মানে হচ্ছে প্রায় 3 তলারও বেশি আর কি। মানে 3 মিটারে 1 তলা করে থাকে। তাহলে 3 তলা যদি পানির নিচে থাকে, এরকম একটা জাহাজ ঢুকতে পারে। এখন এই জাহাজটা আগে মানে যখন প্রবেশ করে তখন আপনার ওই যে বন্দরের কাছে আগে পারমিশন নেয়, এরপরে প্রবেশ করার পরে তাকে একটা জেটিতে
অর্থাৎ যে আপনারা জানেন যেটি নাম্বার আছে, কিন্তু যারা চট্টগ্রামে কাজ করেন তারা জানেন, যেমন NCT1, NCT2, JT1, JT2, JT3 এরকম কিন্তু নাম্বার আছে। ওনাকে বললো যে আপনি এই জাহাজটা এই জায়গায় ভিড়ান, যেমন ধরেন বাল্ক পণ্যগুলা একটা শের আলাদা, আবার আপনার ধরেন কি বলে ওই যে কন্টেইনার গুলার মানে সাইজ আলাদা, এরকম কিন্তু জায়গা ভাগ ভাগ করা আছে, আপনারা জানেন। এখন এই আসার পর তাকে কিন্তু একটা প্রতিবেদন দিতে হয়। কার কাছে দেয়? যদি গেট ডিভিশন হয়, মানে যদি বন্দরে প্রবেশ করে পণ্যভূমি, তাহলে গেট ডিভিশনের কাছে দেয়। আর যদি আপনার যে জাহাজ বন্দরে প্রবেশ করে না, অর্থাৎ যার ওই যে ড্রাফটিং 9 মিটারের বেশি, 9.5 মিটারের বেশি, যার যে পানির নিচের যার গভীরতা যে জাহাজের 9.5 মিটারের বেশি, সে কিন্তু ওই যে আউটার অ্যাঙ্করেজে থাকে, গভীর সমুদ্রে থাকে, সেগুলোর পারমিশন কার কাছে দিতে হয়? এফ ডিভিশন নামে একটা ডিভিশন আছে চট্টগ্রামে। আর অন্যান্য বন্দরে যেমন মংলাতে আপনার যে বলে প্রিভেন্টিভ, তাদের কাছে দেয়। ঠিক আছে। এখন এই প্রতিবেদনটার মধ্যে আসলে কি থাকে? এই যে দেখেন যে অন্তর্মুখী প্রতিবেদন, যেটা আমরা বলতেছিলাম 51 নম্বর, এটার মধ্যে আপনার এই যে জাহাজের ভারপ্রাপ্ত ব্যক্তি মানে হচ্ছে মাস্টার, বুঝছেন? মাস্টার হলো এই যে যেটা আমরা বলি হচ্ছে যে কি বলে ক্যাপ্টেন। ঠিক আছে। তাহলে এই ক্যাপ্টেন আপনার কি দেয়? অর্থাৎ উনি যেগুলা নিয়ে আসছে, মনে করেন জাহাজের মধ্যে যে আপনার জিনিসগুলো ছিল, অর্থাৎ ওনার হ্যাচে বা কন্টেইনার যে পণ্যগুলো ছিল, সেগুলো একটা ডিক্লারেশন দেয়। এছাড়াও তার আপনার ফুলের কি আছে, তার বন্ডের মধ্যে কি আছে, তার মদ আছে কতটুকু, সিগারেট আছে কতটুকু, সমস্ত একটা ডিক্লারেশন কিন্তু দিয়ে থাকে উনি। এবং পাশাপাশি দেখেন যে বন্দর যখন সে ছেড়ে যাবে, তারও 24 ঘন্টার আগে একটা সব বন্দর ছাড়পত্র নিতে হয়। এগুলা কে দেয়? যথাযথ কর্মকর্তা দেয়। যথাযথ কর্মকর্তা কে? সাধারণত বন্দরের আপনার মানে আরো পর্যায়ের বা এরো পর্যায় থেকে এনে নিতে পারে। আরো পর্যায়ে সাধারণত এটা দিয়ে থাকে। আপনার এটার জন্য এসিডিসির কাছে তেমন মানে যাওয়ার প্রয়োজন হয় না। এই দেখেন পোর্ট ক্লিয়ারেন্স কে দেয়, এটা একটু দেখেন, এই প্রশ্নটা আসে। অর্থাৎ এই 2-3টা প্রশ্ন থেকে মাঝে মাঝে হঠাৎ, অর্থাৎ অন্তর্মুখী প্রতিবেদন আর হচ্ছে যে পোর্ট ক্লিয়ারেন্স। এখন পোর্ট ক্লিয়ারেন্সের আগে এবং অন্তর্মুখী প্রতিবেদনের আগে এই ক্যাপ্টেনকে কি করতে হয়? মনে রাখবেন, আমরা যেটাকে IGM বলতাম আগে এবং EGM বলতাম। অর্থাৎ IGM মানে হচ্ছে আপনার ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট এবং EGM মানে হচ্ছে এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট। এই নামটা এখন আর নাই, এই নামটা হয়ে গেছে কার্গো ঘোষণা বা কার্গো ডিক্লারেশন, ধারা 48। এই ডিক্লারেশনের মধ্যে একটা ফর্ম আছে, যদিও আমাদের আজকের ক্লাস যেহেতু CNF নিয়ে আমরা এত বিস্তারিত বলতে পারতেছি না। ওই ফর্মে আবেদন করতে হয়। কে আবেদন করে? ক্যাপ্টেনের কথা বলা আছে যে ভারপ্রাপ্ত ব্যক্তি, সে 1 মিনিটও সময় পায় না। তার পক্ষে এজেন্ট করে। বিমানের ক্ষেত্রে তাহলে কি করে? ওই যে এয়ারলাইন্স এজেন্ট করে। তাহলে ট্রাক বা ওই ট্রেনের ক্ষেত্রে কে করে? ট্রাকের ক্ষেত্রে ওই যে কার্গো এজেন্ট করে। ঠিক আছে, তারা এটা দিয়ে থাকে। এবং কন্টেনারের ক্ষেত্রে শিপিং এজেন্ট করে, আবার হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডারও করতে পারে। বিকজ যদি একটা কন্টেনার 3-4 জনের মিলে নিয়ে আসে, তখন কিন্তু ফ্রেট ফরওয়ার্ডকে ধরতে হয়। তখন ওই একটা মাস্টার বিলের আন্ডার অনেকগুলো হাউস বিল হয়, তখন সে কিন্তু এটা সাবমিট করে। আমি যেগুলো বলতেছি সেগুলো কি বুঝতে পারতেছেন না আপনারা? মানে কঠিন হচ্ছে? স্যার সত্যি কথা বলতে, যেহেতু থিওরিটিক্যাল, তো এটা আসলে একটু বললেন passing একটু এরকম হয়। হ্যাঁ, এখন স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি এটা ক্লাসের শুরুতে অথবা শেষে একটা সামারাইজ, আই মিন অফকোর্স আপনি লার্নেড পারসন, সো আমাদেরকে আরো একটু প্রিসাইজ হইতে। সত্যি কথা বলতে আপনিও সারাদিন কাজ করেন, আমরাও কেউ না কেউ কোথাও না কোথাও কাজ করে, এবং পড়াশোনা থেকে অলমোস্ট 5-7 বছর বা এর বেশি সময় হয়েছে দূরে। সো এখন আগের মতো তো মানে গ্র্যাব করার ক্ষমতাটা ওরকম নাই। সো আরেকটু প্রিসাইজ হইতে, হ্যাঁ আপনার
ক্লাসের যে ডিসকাশন এটা আপনি আপনার স্টাইলে তো স্যার করতেছেনই, বাট এন্ড অফ দা সেশন একটা প্রিসাইজ আরেকটু যাতে আমরা মানে আরেকটু স্ট্রং ওয়েতে মুভ করার এবিলিটি রাখি আর কি। ওকে, ইনশাল্লাহ দিয়ে দেবো, অসুবিধা নেই। তবে আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, যেটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে ওটা একটু লেখা রাখেন। হ্যাঁ স্যার, এটা আমি করতেছি রাইট। ওটা একটু লিখে রাখেন, ওগুলো আসবে কিন্তু। এবং অন্যগুলা পড়েন আর না পড়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো এগুলো পড়েন। ঠিক আছে, এখানে তো প্রশ্ন উত্তর দেওয়া আছে। আমি এরপরেও আবার আপনাদেরকে মাঝে মাঝে কোনো কোনো ক্লাসে দেখবেন যে সবগুলা মিলে একটা সামারি করে দিচ্ছি, অসুবিধা নেই। কেমন? আচ্ছা, কখন জাহাজের পোর্ট ক্লিয়ারেন্স দেওয়া হয় না? যদি কোনো আপনার অকারেন্স হয়, অফেন্স থাকে, তার অফেন্স, অথবা তার উপর কোনো জরিমানা ছিল বা শুল্ক করার পরিশোধ হওয়ার কথা ছিল, বা এরকম কিছু যদি না থাকে, অর্থাৎ আমাদের যে কাস্টমস যে একটা আছে 2023, সেখানে যদি আপনার কোনো কমপ্লায়েন্স ছিল, সেই কমপ্লায়েন্স যদি সে মেনটেন না করে, তখন কিন্তু এই অনুমতি দেওয়া হয় না। এবং এই ছাড়পত্র, বন্দর ছাড়পত্র কখন দেওয়া হয়? দেখেন, যে যানবাহন সম্পর্কিত বিধানাবলী যথাযথভাবে পরিপালিত হলেই কেবল যথাযথ কর্মকর্তা বন্দর ছাড়পত্র বা প্রস্থানের অনুমতি প্রদান করে। কোর্টিয়াস মাঝে মাঝে বাতিলও কিন্তু হইতে পারে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাট একটু পড়েন। কাস্টমস কর্মকর্তা যানবাহনে প্রবেশ বা তল্লাশি করতে পারে কিনা? হ্যাঁ, করতে পারে, এবং তল্লাশিও করতে পারে। এবং এটা ধারা দেখেন, ধারা আছে 62, এবং 62 অনুযায়ী নিযুক্ত কাস্টমস কর্মকর্তা ধারা 63 অনুযায়ী যানবাহনের প্রতিটি অংশ অবাধে প্রবেশ করতে পারে। যদি কোনো যানবাহনে কোনো বাক্স স্থান বা বন্ধ পাত্র তালাবদ্ধ থাকে এবং উহার চাবি দিতে অস্বীকার করা হয়, তাহলে উনি কিন্তু সেটা আপনার যথাযথ কর্মের নিকট রিপোর্ট করে। এবং দেখেন যে যিনি প্রেক্ষিতে যানবাহন অবস্থানকারী কর্মকর্তা অথবা তাহার অধীনস্থ কোনো কর্মকর্তা অন্য কোনো কর্মকর্তাকে উহা তল্লাশি করার লিখিত আদেশ দিতে পারেন। এছাড়া উক্ত বাক্স স্থান অথবা বন্ধ পাত্র তাহার সম্মুখে খোলা নির্দেশ দিতে পারেন, এবং তার নির্দেশ মতে ইহা খোলা না হলে তিনি ইহা ভাঙ্গিয়া খুলতে পারেন, অর্থাৎ কিন্তু সেক্ষেত্রে ভাঙাও যায়। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। বোর্ড নোট খুবই ইম্পর্টেন্ট, এটা লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। বোর্ড নোট কি? ধরেন নারায়ণগঞ্জ থেকে একটা বোটে করে পণ্য রপ্তানি করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সিমেন্ট রপ্তানি করবেন, সিমেন্ট রপ্তানি হয়। এটা কি হলো? আউটার অ্যাঙ্করেজে একটা জাহাজ ভিড়ছে, সেখানে আবার রপ্তানি করে দেওয়া হবে। আউটার অ্যাঙ্করেজের পণ্য কিন্তু কিছু নামাইছে বাংলাদেশে, কিন্তু আবার এখন রপ্তানি হবে। এখন রপ্তানির উদ্দেশ্যে এই যে নারায়ণগঞ্জ থেকে একটা জাহাজে করে পণ্য উঠাই দিলেন, এবং জাহাজের মধ্যে কি কি আছে এরকম সমস্ত হিসাব নিকাশ বাবদ একটা দলিল দিলেন, একটা নোট দিলেন। সেটার মধ্যে কি আছে, মার্কস কত, কি এর নাম্বার, প্যাকেজের সংখ্যা কি, বর্ণনা কি, ইনভয়েস, অর্থাৎ এই সমস্ত কিছু যে ইনভয়েস বা যে নোটে থাকে সেটাকে বলা হয় বোর্ড নোট। এটা কোথায় দিতে হয়? এটা জাহাজের যিনি পিয়ন বোর্ড বা প্রিভেন্টিভ অফিসার অন বোর্ড থাকে সেখানে দিতে হয়, স্বাক্ষর নিতে হয়। অথবা জাহাজের মধ্যে যদি কোনো কর্মকর্তা থাকে তাদের কাছে এটা অবস্থা, এটা মানে হস্তান্তর করতে হয়। এই জন্য বোর্ড নোটটা পড়ুন, বোর্ড নোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো রপ্তানির ক্ষেত্রে বললাম, আমদানির ক্ষেত্রে হবে না? কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন যে আমদানির ক্ষেত্রে কিভাবে বোর্ড নোট হতে পারে? এনিওয়ান প্লিজ? যদি আমদানির ক্ষেত্রে হয়, বোর্ড নোটের মাল কি ট্যাক্স পরিশোধিত হইতে হবে? সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। কিছু বলবেন না? কোনো আইডিয়া নাই? মাহবুব ভাই আসেন নাকি আজকে? আসেন তো। আচ্ছা শুনেন, আমদানি পর্যায়ের বোর্ড নোটটা বলেন। মনে করেন আউটার অ্যাঙ্করেজে আনলোড হয়েছে, ঠিক আছে? এখন কি পণ্য খালাস হয়েছে? পাথর অথবা ক্লিংকার। কেন? এটা দিয়ে আবার উৎপাদন হবে। এখন
এইটা যখনই আপনার এই যে ছোট ভেসেল বা ছোট জাহাজ বা লাইটার জাহাজে যখন এটা খালাস হবে, তার আগে কিন্তু তাকে শুল্ক কর পরিশোধ করতে হবে। করছে, করে কি করছে মনে করেন ওই যে শীতলক্ষা নদীর পাশে তাদের ফ্যাক্টরি আছে, সেখানে নিয়ে আসছে। এই আনার আগে এইটার মধ্যে কি কি জাহাজে উঠাইলো, কোন কত কেজি, কি বর্ণনা, কি মার্স, কি আপনার মানে এইচএস করে সমস্ত বর্ণনা সম্পর্কিত যে তথ্য একটা ইনভয়েসের মধ্যে থাকে ওইটাকেই বোর্ড নোট বলা হয়। এবং এটা যখন সে আননোট করবে তখন কিন্তু ওই পিয়ন বোর্ড যেটাকে আমরা বলি, প্রিভেন্টিভ অফিসার অন বোর্ড, অর্থাৎ এফ ডিভিশন যদি আউটার ল্যাঙ্গুয়েজে থাকে, চট্টগ্রামে হচ্ছে এফ ডিভিশন বলে, আর মোংলাতে বলা হয় প্রিভেন্টিভ অফিসার, অর্থাৎ তার কিন্তু একটা স্বাক্ষর ওখানে কিন্তু প্রয়োজন হবে। অধ্যায়ে আমরা আসি একাদশে, যে আপনার নৌযানের পণ্য বা কার্গো কখন খালাস আরম্ভ হয় আর যানবাহনের পণ্য কখন খালাস আরম্ভ করা হয়। এখানে একটা বিষয় দেখেন যে নৌযানের পণ্য বা কার্গো যখন কখন খালাস আরম্ভ করা হয়, এখানে একটা এই বিষয়টা বলি আপনাদের, যে যেহেতু ধারা 48 অনুযায়ী আমরা বলেছিলাম যে আইজিএম বা হচ্ছে কার্গো ঘোষণা দেওয়া হয়, ঠিক আছে। এখন দেখেন যে বিদেশ থেকে আগত যানবাহন বাংলাদেশে প্রবেশের পূর্বে, অর্থাৎ জাহাজ, জাহাজ, ট্রাক, রেল কার্গো বা যে কোনো বর্ণনার কার্গো সর্বশেষ বন্দর ত্যাগের পূর্বেই কিন্তু কি করতে হবে, উক্ত কার্গোর ক্যাপ্টেন, শিপিং এজেন্ট বা ফ্রেট ফরওয়ার্ড এজেন্ট, এয়ারলাইন্স কর্তৃপক্ষ অথবা রেল কার্গো, ট্রাক বা অন্যান্য কার্গোর ক্ষেত্রে ট্রান্সপোর্ট এজেন্ট বা কর্তৃপক্ষ বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক প্রি অ্যারাইভাল প্রসেসিং বিধিমালা অনুযায়ী ইলেকট্রনিক মাধ্যমে কাস্টমস কম্পিউটার সিস্টেমে আমদানি ম্যানিফেস্ট দাখিল করতে হয়। এটাকে আপনারা জানেন যে আইজিএম বলে, সেটা আমরা বলে দিয়েছি। আচ্ছা, একটা বিষয় বলেন তো, বিমান কি কখনো আটক হইতে পারে? আপনাদের কি মনে হয়? বা জাহাজ? আটক হইতে পারে তো। পারে, কিন্তু সেই ক্ষেত্রে তারা একটা মুচলেখা দেয় বা একটা বন্ড দেয়, বন্ড নিয়ে মানে সাথে সাথে এই ফ্লাইটটা চালায় দেয়। বিমানের ক্ষেত্রে যেহেতু বিমানের ফ্লাইট খুবই টাইম একদম মানে কম্প্যাক্ট থাকে, রিশেডিউল করা থাকে, সুতরাং যদি এমন হয় যে ওই বিমানে আপনার মনে করেন 1 কেজি স্বর্ণ পাওয়া গেছে টয়লেটে, তাহলে ওটা আটক হয় ঠিক, কিন্তু এয়ারলাইন্স এর লোক এসে আবার ওটাকে আপনার নিয়ে যায় একটা মুচলেখা বা একটা বন্ড দিয়ে। এখন এখানে একটা বিষয় খেয়াল করেন যে যে কোনো মানে যানবাহন কিন্তু আসার 24 ঘন্টা আগেই কিন্তু আপনার হচ্ছে এই ঘোষণাটা এখন দিতে হয়, যেটা আগে ছিল না। আগে কিরকম ছিল, বিমানের ক্ষেত্রে শুধু ছিল, এখন কিন্তু যেন সবগুলাই লাগাইছে। এবং আমরা একটা বিধিমালার কথা বলেছি যে প্রি অ্যারাইভাল প্রসেসিং বিধিমালা, এই অনুযায়ী কিন্তু দেখেন যে ইলেকট্রনিক মাধ্যমে কম্পিউটার সিস্টেমে আপনার আমদানি বেনিফিট দাখিল করতে হয়। এগুলো তো ইম্পর্টেন্ট না, বুঝছেন? ইম্পর্টেন্ট হচ্ছে পণ্য ঘোষণা লেখা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বাদশ অধ্যায় পণ্য ঘোষণা, পণ্য ঘোষণা বা গুডস ডিক্লারেশন, ধারা হচ্ছে 81। পণ্য ঘোষণা কে দেয়, আমদানিকারক না সিএনএফ এজেন্ট? বলেন তো। স্যার সিএনএ প্রেজেন্ট। আমদানিকারক। আমদানিকারক CNF সিএন রিপ্রেজেন্ট। হ্যাঁ, সিএন রিপ্রেজেন্ট। সিএনএফ লাইসেন্স কয় ধরনের হতে পারে? 2 ধরনের, সেলস সিএনএফ আর স্যার সাধারণ। এক্স্যাক্টলি। একটা বিষয় খেয়াল করেন, গাড়িতে যেমন যে প্রাইভেট লাইসেন্স এবং আপনার ওই যে বলে প্রফেশনাল লাইসেন্স আছে, ওরকম একটা বিষয়। যার প্রাইভেট লাইসেন্স আছে উনি শুধু ওনার আমদানিকৃত পণ্যগুলো খালাস করতে পারে, কিন্তু যার হচ্ছে ওই যে আপনার কমার্শিয়াল, সে কিন্তু সবার পণ্যই খালাস করতে পারে। এখন এই যদি নিজেই লাইসেন্স থাকে তাহলে নিজে আমদানি করে নিজেই পণ্য খালাস করবে, তো অসুবিধা নাই। কিন্তু যদি তা না থাকে, নিজস্ব যদি আপনার
কি বলে সিএনএফ লাইসেন্স না থাকে তাহলে কিন্তু অন্য জনের লাইসেন্স দিয়ে সেটা এন্ট্রি করতে হয় বা ফ্লাশ দিতে হয়। তার মানে নিজস্ব যদি সিএনএফ লাইসেন্স থাকে তাও কিন্তু তার এই ঘোষণা আসলে লাইসেন্স কৃত্রিমের মাধ্যমে করা হয়েছে, সে নিজে করতে পারে না, অর্থাৎ এটা সিএনএফ এর মাধ্যমেই হয়েছে। তাহলে এই লাইসেন্স থাকলে কি করা হয়, তাকে একটা আইডি পাসওয়ার্ড দেওয়া হয় এবং দেখেন যে পণ্য ঘোষণার সাথে কি কি দলিল দিয়ে হয় সেটা আমরা বলতেছি যে আপনার বিল অফ লেডিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট, পণ্যের আমদানির যোগ্যতা। এখানে লেখা আছে পণ্যের আমদানির যোগ্যতা। এই আমদানির যোগ্যতা বলতে আসলে কি বুঝি আমরা, বলতে পারবেন কেউ যে পণ্যের আমদানির যোগ্যতা কি? যেমন দেখেন আমাদের আজকে যে আমরা কাস্টমস ট্যারিফের আন্ডারে যদি এটা ইয়ে থাকে, ইনলিস্টেড থাকে বা এরকম, মানে কাস্টমস ট্যারিফের যে ডিক্লারেশন বা ইয়ে থাকে এটার মধ্যে যে পণ্য বা সার্ভিস গুলো। আরো কেউ কিছু বলতে চান? স্যার এটা আমদানি নীতির মধ্যে থাকতে হবে, যেটা মানে বাংলাদেশে মানে ইম্পোর্ট পলিসির মধ্যে যেগুলো মানে যে আমদানি এগুলো পণ্যগুলো দেওয়া থাকবে সেই যোগ্যতা মানে সেটার মধ্যে যোগ্যতা থাকতে হবে মানে কার্গোর। একদম এক্স্যাক্টলি। আমি একটু ভেঙে বলি আমার কথাটা। আমার এক বন্ধু কি করছে, ইউএসএ থেকে 1 কন্টেনার ঔষধ আমদানি করেছে। আমদানির পরে সে জানছে যে এবার তার ওই যে ঔষধ প্রশাসন, ঔষধ কি বলে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের নিকট থেকে তার একটা পারমিশন নিতে হবে। তো ঔষধ আনার পরে গেছে পারমিশন নিতে, এখন উনি আর পারমিশন দেন, আমি বলে যে না, আপনার আগেই নেওয়া দরকার ছিল। এখন কাস্টম থেকে কি করেছে, পণ্য কি বাজেয়াপ্ত করে দিছে বা নিলাম উঠেছে না কি করছে, কোনো আইডিয়া আপনাদের? না স্যার, কাস্টমস এটাকে কারণ কাস্টম তখন তাকে পাঠায় ব্যাক করে পাঠায় দিতে হবে। ব্যাক করে পাঠিয়ে দিচ্ছে কিন্তু, বুঝছেন? অর্থযুক্ত পণ্য তো নিলামে দিতে পারবে না স্যার ওই এটা। এই জন্য তো নিলামে দেয় নাই, দেখেন এটা ব্যাক করে দিচ্ছে। যেহেতু শর্তযুক্ত পণ্য বলছে, এটা ধ্বংস করা যাবে না, পরিবেশের খুবই ক্ষতি হবে, আপনি এটা নিজ টাকা দিয়ে এটা ফেরত নিয়ে যান। জি। এখন 84 লাখ টাকা ছিল পণ্যের দাম, আর এই ফেরত পাঠাতে যায় ওনার পকেটে 1 কোটি টাকা নাই। হ্যাঁ, কেন নাই? কারণ এই পণ্যের আমদানির যোগ্যতা ছিল না। ওই যে আপনি যে বললেন যে আমদানি নীতি শর্ত পূরণ হয়, আমদানি নীতি শর্ত কি? ওই যে পণ্য আনার পূর্বেই ডিজিডিআর মহোদয়ের কাছ থেকে কিন্তু পারমিশনটা দরকার ছিল। যেমন দেখেন আমরা যে আপেল কিনি বা আপেল খাই, এই আপেল কিন্তু আপনার কোয়ারেন্টাইন সার্টিফিকেট প্রয়োজন হয়। আচ্ছা, আমরা তো কোয়ারেন্টাইন শব্দটা করোনাতে শুনেছি, বাট প্রত্যেকটি ফল বা প্রত্যেকটি উদ্ভিজ্জ পণ্য বা উদ্ভিদ যেগুলো তাজা উদ্ভিদ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু 2টার সার্টিফিকেটের প্রয়োজন হয়। 1 নম্বর হচ্ছে কোয়ারেন্টাইন সনদ, 2 নম্বর হচ্ছে রেডিয়েশন সনদ, অর্থাৎ পরমাণু শক্তি কমিশন থেকে রেডিয়েশন, যেটা ঠিক আছে কিনা রেডিয়েশনের মাত্রা। এই সনদ যদি কারো না থাকে, অর্থাৎ ধরেন একজনের মোবাইল ফোন নিয়ে আসছে বাট বিটিআরসি এর কোনো সনদ নাই, তাহলে কিন্তু শর্তযুক্ত পণ্য তখন কনভার্ট হয়ে কিন্তু নিষিদ্ধ পণ্যে এটা কনভার্ট হয়ে যায়। তখন কিন্তু এই পণ্যের আমদানির যোগ্যতা থাকে না। যেমন দেখেন আজকে আমাদের এইখানে উপস্থিত হওয়ার যোগ্যতা কি? আমাদের শারীরিক সুস্থতা। যদি শারীরিক সুস্থতা না থাকতো, যে যতই যোগ্য হন না কেন, আজকে কিন্তু আমরা এখানে উপস্থিত হতে পারতাম না। ওরকম পণ্যের আমদানির যোগ্যতা হলো যে এই পণ্যটা কি অবাধে আমদানির যোগ্য কিনা, আর যদি শর্তযুক্ত পণ্য হয় তাহলে এটা শর্ত পূরণ করা হয়েছে কিনা। এখন কি বুঝতে পেরেছেন আমদানি যোগ্যতা কি? রপ্তানি ক্ষেত্রে দেখেন অল্প 2-3টা কাগজ বেশি, এটা এক্সপোর্ট লেটার অফ ক্রেডিট হচ্ছে আপনার এলসি, অর্থাৎ এক্সপোর্টের এলসি থাকতে হবে, সেলস কন্ট্রাক্ট থাকতে হবে, সেলস অর্ডার থাকতে হবে, এছাড়াও ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন। এই কটা জিনিস হচ্ছে আপনার এই আপনার প্রশ্নটা একটু দেখেন যে
পণ্য ঘোষণা কি, ঘোষণা ফর্মের সাথে কি দেখা করতে হয়? আপনার পণ্য ঘোষণার ক্ষেত্রে ধারা যে আপনার 81 আছে, এটা নিয়ে একটু বলবেন। এখানে দেখেন বলা আছে 81 নিয়ে, এবং প্রি অ্যারাইভাল প্রসেসিং এর বিষয়ে কিন্তু এখানে আসতে পারে যে আগামী 30 দিনের মধ্যে একটা পণ্য আসবে, এরকম একটা ধারণা, একটা ভাবনা। এই ধারণা থেকে আপনি যে একটা বিল অফ হেলথ ফেললেন, সেটা কি সব পণ্যের ক্ষেত্রেই কি প্রি অ্যারাইভাল চাওয়া যাবে কিনা? না, চাওয়া যাবে না। শুধুমাত্র পচনশীল পণ্যের ক্ষেত্রে আপনি প্রি অ্যারাইভাল প্রসেসিং বিধিমালার যে সুবিধা, সেটা আপনি গেইন করতে পারবেন। স্যার স্যার জি, এক্সপোর্টের জি। ক্ষেত্রে সার্টিফিকেট অফ অরিজিন এটা হ্যাঁ। স্যার এক্সপোর্ট করার সময় কিভাবে দেবো? এটা তো স্যার শিপমেন্ট হওয়ার পরে ইস্যু হয়। স্যার একটা জানার ছিল, হুম। এক্সপোর্টের ক্ষেত্রে সার্টিফিকেট অফ অরিজিন স্যার ওটা দিব কিভাবে? ওটা তো স্যার ইস্যু হয়, ওটা আগে দেয় তো, আগে দেয়, আপনি তো আগে গেলে দিবেন। আগে দেয় না স্যার, ইস্যু আর শিপমেন্ট হবে তারপর দিবে। মানে মানে বিএল একদম ইস্যু জাহাজ হওয়ার ওঠার পরে, পরে। জি স্যার, বিএল ইস্যু হওয়ার পরে তখন বিএল আর ইনভয়েসের এই দুইটা মনে হয় এই করে তারপরে। কারণ এক্সপোর্ট হবে এটা- তারপর পুরোটাই দেবে, এটা নিয়ম আমি তাই। দেখি এটা তো আপনারা এসে থেকে নেন না, যে টিসিবি যে বিল্ডিংটা, ওখান থেকে তো নেন না, যে কারণ বাজারে। এক্সপোর্ট এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে দেয়। জি, জি। আচ্ছা, এটা জেনে দেখতে হবে যেটা কেন পরে দেয়। এটা তো আপনার অ্যাসেসমেন্টের সময় দেওয়ার কথা, শুল্কায়নের সময়। পরে দিলে আসলে এটা কিভাবে হয় বুঝতে পারছি না। ঠিক আছে, এটা আমি দেখি, জেনে জানাবো আপনাদেরকে যে কেন পরে দেয়। আচ্ছা, পণ্য ঘোষণার প্রতিস্থাপন করা যায় কিনা? যায়, নতুন আইনে। ধরেন আপনি 10 টন পণ্য নিয়ে আসছেন বন্ডের আওতায়, আপনার প্রাপ্যতা আছে 8 টন, কিন্তু আরো 2 টনের প্রাপ্যতা নাই। ওই 2 টন পণ্য আপনি হচ্ছে আনতে পারবেন। সেই ক্ষেত্রে তো পুরাটাই পণ্য জিরো হয়ে যায়, তখন ওই 2 টনের জন্য আপনার IN7 কে IN4 দিয়ে কনভার্ট করে ট্যাক্স দেওয়া যাবে। এটাকে বলা হচ্ছে পণ্য ঘোষণার প্রতিস্থাপন। অর্থাৎ যদি কোনো কারণে বাতিল করার প্রয়োজন হতো আগে, সেটা বাতিলই করতে হতো, বা কোনো বিল অফ এন্ট্রি কারেকশন করা যাইতো না পুরাতন। এখন কিন্তু যেটা বলছে যে না, প্রতিস্থাপন করা যাবে, যদিও সবকিছু আগে নিয়মে চলছে, কিন্তু আইনের সুবিধা রাখছে যাবে। বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সপোর্ট বা পণ্য ঘোষণা সংশোধন করা যায় কখন এবং কখন যায় না, এটা খুবই ইম্পর্টেন্ট, লেখা রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, যদি কোনো আপনার পণ্য চালানটা যদি পরীক্ষার জন্য নির্বাচিত হয়, তাহলে কিন্তু উনি আর সংশোধন করতে পারবে না। যদি এমন হয় যে ধরেন পণ্যটা আপনার বন্দর থেকে বের করে নিয়ে ওই ব্যক্তির প্রিমিসিসে চলে গেছে, তাও এটা কিন্তু আর সংশোধন করা যায় না। তাহলে এটা কখন সংশোধন করা যায়? যদি প্রথমত বন্দরের মধ্যে থাকে, এবং বন্দরের বাইরে গেলেও যদি শুধু আপনার সাধারণ কোনো করণিক ত্রুটি কারেকশন করার মতো হয়, সেই ক্ষেত্রে যেটা করতে হয় আপনার আহ একটু ভুলে গেলাম, মনে পড়েছে। ধরেন আহ, যদি প্রিমিসেস থেকে কোনো পণ্য বের হয়ে যায়, তাহলে আর আপনার এটার খালাস কাস্টম, এটার কারেকশন কাস্টমস করবে না। কিন্তু ডিউটি ট্যাক্স আপনি পরিশোধ করছেন, কিন্তু পণ্যটা তাও খালাস হয় নাই, অর্থাৎ বন্দরে আছে, তাও কিন্তু সংশোধন করা যাবে। আর সেকেন্ড একটা অপশন হচ্ছে, সেটা কাস্টমস এর অপশন, যে কাস্টমস এর যদি কর্মকর্তা বা সহকারী কমিশনার নিম্নয় এমন কর্মকর্তা যদি আপনার 3 বছরের মধ্যে এরকম কোনো সংশোধনের কোনো বিষয় থাকে, সেটা করতে পারবে। সেক্ষেত্রে ট্যাক্স বললে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে, কিন্তু সংশোধন করা যাবে। শুল্কায়ন বা শুল্ক নিরূপণ কি, এটা লেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুল্কায়ন বা শুল্ক নিরূপণ দরকার হচ্ছে আপনার 90। এখানে দেখেন, আমরা যে একটু আগে বলেছিলাম যে একটা বিধিমালা দেখেন,
যে শুল্কায়নের উদ্দেশ্যে পণ্য ঘোষণা সহিত পণ্য ঘোষণা, শুল্কায়ন ও পুনঃশুল্কায়ন বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট দলিলাদি নির্দিষ্ট সময়ের মধ্যে এজেন্ট কর্তৃক যথাযথ কর্মকর্তার নিকট দাখিল করতে হয়। যথাযথ কর্মকর্তা কর্তৃক শুল্কায়নের জন্য নিম্নোক্ত লিখিত বিষয় পরীক্ষা করতে হয় যথা। অর্থাৎ আমি আপনাদের একটা ফ্লো চার্ট দেখাই, ফ্লো চার্ট, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে ফার্স্ট ক্লাসটা করতেছি, তো আমি একটু কনফিউজ স্যার। সেটা হলো যে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে মানে আপনার এই লেকচার শিট গুলোর পাশাপাশি কি অন্য কোনো বই পড়তে হবে স্যার? বই পড়তে হবে তো। সেই ক্ষেত্রে স্যার আপনি কোনটা রিকমেন্ড করবেন স্যার? আমরা গতদিন একটা রিকমেন্ড করে দিয়েছি, আজকে আবার করে দিব না, আসলে ক্লাস শেষের দিকে, কেমন? আমি গতকালকে ছিলাম না, গত ক্লাস ছিলাম না স্যার। থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছি। জি জি। আসসালামু আলাইকুম স্যার। একটা ফ্লো চার্ট কি, ও এটা তো আবার দিলে চলে যায় না, ফুল স্ক্রিন দিয়ে তো আবার চলে যায়। এটা কি চলে গেছে নাকি? মনে হয় চলে গেছে। এখন কি দেখা যায় একটা ফ্লো চার্ট? জি স্যার, দেখা যায়। এটা হাফ স্ক্রিনে দেখেন, এটা আবার হিসেবে ফুল দিলে আবার চলে যায়। আচ্ছা, এখানে দেখেন যে প্রথমে একজন বিজনেসম্যান যখন আমদানি করতে চায়, তখন কিন্তু বিদেশি ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করে যে আমার এই ধরনের পণ্য এত পিস লাগবে। ধরেন 1000 পিস মোবাইল ফোন নিবে আমি। উনি কি করছে, এই পণ্যের ব্র্যান্ড দিছে, তারপর হচ্ছে মডেল নাম্বার, স্পেসিফিকেশন সব দিয়ে কিন্তু একটা কন্ট্রাক্ট করেছে। ধরে নেন যে একটা মোবাইলের দাম $100 কন্ট্রাক্ট হয়েছে। এরকম একটা ইনভয়েস তারা তৈরি করে ব্যাংকে দিয়েছে, ব্যাংক আমার কি করেছে, এলসি খুলে দিয়েছে। এরপর দেখেন যে সমস্যাটা হচ্ছে, যে বিমান বা এখানে জাহাজ নামলো বাংলাদেশে, এরপরে কিন্তু দেখেন একটা আইজিএম বা ওই যে আমরা বলেছিলাম কার্গো ডিক্লারেশন দিতে হবে। কে দিবে? ওই যে আপনার কি বলে, ওই যে জাহাজের পক্ষে বা বিমানের পক্ষে যে ব্যক্তি, জাহাজের পক্ষে শিপিং এজেন্ট, বিমানের পক্ষে আপনার কি বলে এয়ারলাইন্স এজেন্ট, এরকম। তাহলে এটার পরে কি করবে, বিল অফ এন্টিটিস দিয়ে সাবমিট করবে সিএনএফ এজেন্ট, সাথে ওই যে দলিলাদি গুলা কিন্তু নিবে। এরপর উনি এক্সামিনেশনের ব্যবস্থা করবে, এক্সামিনেশন হবে, এক্সামিনেশন রিপোর্ট অনলাইনে জেনারেট করবে। এরপর অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট আর এক্সামিনে কি হয়? এক্সামিনে সাধারণত আপনার পণ্যের বর্ণনা, কোয়ান্টিটি বা ওজন দেখা হয়, এবং অ্যাসেসমেন্টে হচ্ছে পণ্যের এইচএস কোড, সিপিসি, বর্ণনা, এগুলো দেখা হয়। এরপর ডিউটি পেমেন্ট হয়েছে, পেমেন্টের পরে সেটা কি করে, কোর্টে যায়, যে কোর্টে কোনো ডিউস বাকি আছে কিনা, এক্স নাম্বার থাকে, তো সেগুলো সে আপনার কমপ্লিট করে। এরপর কিন্তু সেটা আপনার পিসি এর শাখায় দিয়ে দিতে হয়, পোস্ট ক্লিয়ারেন্স অডিট শাখায়, এবং পণ্যটা এখান থেকে কিন্তু খালাস নিতে সে পারে।
স্বেচ্ছা শুল্কায়ন কি কি করতে পারে? নিম্নবর্ণিত পণ্য চালান স্বেচ্ছা শুল্কায়নের আওতাভুক্ত। দেখেন যে ইলেকট্রনিক পদ্ধতিতে গ্রিন চ্যানেলভুক্ত অথরাইজড ইকোনমিক অফ বর্ডার কর্তৃক দাখিত পণ্য ঘোষণা। এছাড়াও কাস্টম ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয় কম ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচিত গ্রিন চ্যানেল এবং গ্রিন চ্যানেলভুক্ত পণ্য ঘোষণা এবং বোর্ড কর্তৃক আদেশের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচিত কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত পণ্য ঘোষণা। পূর্ণ শুল্কায়ন কি এবং সাময়িক শুল্কায়ন কি এটা বলে? সাময়িক শুল্কায়নটা আগে বলে ফেলি। সাময়িক শুল্কায়ন 4টা কারণে হয়। 1 নম্বর হচ্ছে রাসায়নিক পরীক্ষা, 2 নম্বর হচ্ছে অসম্পূর্ণ দলিলাদি, 3 নম্বর হচ্ছে আপনার যে ওয়্যার হাউস এবং 4 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস বা মূল্য নির্ধারণ বা অধিক তদন্ত। এখন যেটা আমরা বলছিলাম যে সাময়িক শুল্কায়ন কখন হয়, 4টা কারণে সাময়িক শুল্কায়ন হতে পারে। এক নম্বর কারণ হলো যে রাসায়নিক পরীক্ষা। কিরকম রাসায়নিক পরীক্ষা? ধরেন এক ব্যক্তি নিয়ে আসতে হচ্ছে আপনার ফিনিশিং এজেন্ট, এই যে কাস্টমস বলছে যেটা আমাদের ডিটারজেন্ট আছে, যেহেতু ফিনিশিং এজেন্ট মধ্যে ডিটারজেন্ট একটা পার্সেন্টেজ থাকে, এটা পরীক্ষায় পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। এখন এই ল্যাব টেস্ট আসতে লাগবে 1 মাস। তাহলে উনি কি এটা ফেলে রাখবে কেন? তো ড্যামারেজ যাবে। উনি কি করবে? একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে সাময়িক শুল্কায়ন করে পণ্য খালাস করবে। তাহলে 4টা কারণে সাময়িক শুল্কায়ন হতে পারে। এক হচ্ছে যদি রাসায়নিক পরীক্ষার প্রয়োজন হয়, 2 হলো অসম্পূর্ণ দলিল থাকে, অর্থাৎ পণ্যটা দলিল আসতেছে ক্লিয়ারে কিন্তু পণ্য চলে আসছে যদি এরকম হয়, অথবা অসম্পূর্ণ দলিলাদি, অর্থাৎ দলিলাদি গুলো সবগুলো নাই, অথবা ওয়্যার হাউস সবসময় আপনার কি বলে ওয়্যার হাউস আপনারা জানেন যে বন্ডেড লাইসেন্সের আওতায় যারা ব্যবসা করে তারা হচ্ছে ওয়্যার হাউস। তারা যখন পণ্য আমদানি করে, মনে করেন 42 লাখ টাকার একটা চালানের পণ্য আমদানি করলো, এই 42 লাখ টাকার মধ্যে ডিউটি আছে হচ্ছে 10 লাখ। এটা কিন্তু তারা একটা কি বলে ওই যে গ্যারান্টি আকারে রেখে দেয় বিল অফ এন্ট্রি। যারা বিল অফ এন্ট্রি দেখেছেন তারা জানেন। আজকে আমার যদি বিল অফ এন্ট্রি দেখানোর সময় নেই, নাহলে আমি দেখাতাম। তো তখন ওই রিজেল ওয়্যার হাউসিং এর টাকাটা সবসময় কিন্তু সাময়িক শুল্কায়ন হিসেবে গণ্য হয়। কেন গণ্য হয়? যদি কোনো কারণে ওই ব্যক্তি রপ্তানি করতে না পারে, তখন কিন্তু এটা কাস্টমস রেটের উপর শুল্ক কর চায়। এই জন্য কিন্তু এটা সাময়িক শুল্কায়ন হয়ে থাকে। এছাড়াও শ্রেণীবিন্যাস বা পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত কোনো তদন্ত। তাহলে সাময়িক শুল্কায়ন হলে কত দিনের মধ্যে চূড়ান্ত শুল্কায়ন করতে হবে? 120 কার্য দিবসের মধ্যে এটা চূড়ান্ত করতে হবে। পুনঃশুল্কায়ন কি? পুনঃশুল্কায়ন মানে হচ্ছে যে কাস্টমস এর কাছে কিছু শুল্ক কর কম পরিশোধ হয়েছে, সেটা বেশি চাচ্ছে কাস্টমস। এটা যদি এমন হয়, অথবা আপনার উল্টাটাও হইতে পারে। যেমন ধরেন আপনার আমরা ঢাকা হাউসে থাকা অবস্থায় পেলাম এক ব্যক্তি আনছে হলো স্মার্টফোন, কিন্তু পণ্য খুলে দেখা যায় বার ফোন হয়ে গেছে, ফিচার ফোন, বাটন ফোন। এখন আপনার কি হবে? তাহলে পুনঃশুল্কায়ন হয় যদি এমন হয় যে চট্টগ্রাম বন্দরে একটা পণ্য খালাস নিছে, সেখানে 50,000 টাকা ট্যাক্স কম আসছে, তখন সহকারী কমিশন নিম্ন নেয় এমন কর্মকর্তা কিন্তু তাকে চিঠি দিয়ে ওই টাকা আদায় করার জন্য দিতে পারে চিঠি। এটাকে বলা হচ্ছে পুনঃশুল্কায়ন। পুনঃশুল্কায়ন 3 বছরের মধ্যে হতে হবে। পণ্য নামানোর কতদিনের মধ্যে খালাস নিতে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখা রাখুন। স্যার আসসালামু আলাইকুম। একবার বলবেন স্যার মানে উপরেটা যেটা বলেন পুনঃমূল্যায়ন বা পুনঃশুল্কায়নটা কি? জি, ভালো করে বুঝেন। জি স্যার। 2 ভাবে পুনঃশুল্কায়ন হতে পারে।
ট্যাক্স পেয়ারও চাইতে পারে, কাস্টমস কর্তৃপক্ষ চাইতে পারে। আমরা আগে একটা ফ্লো চার্ট দেখছিলাম যে পণ্য ডেলিভারি নিয়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিটে পাঠাই দিছে, ওই যে ফোল্ডারটা অর্থাৎ ডকুমেন্টস গুলা অরিজিনাল কপি সব পাঠাই দিছে কাস্টমসের কাছে, যেহেতু ওইটা ওখান থেকে অডিট টিম হয়ে ওটা হাতে চলে যাবে। এখন এই পোস্ট ক্লিয়ারেন্স করার সময় ওই ব্যক্তির কাছে অতিরিক্ত 1 লাখ টাকা পাওয়া যায়, মানে প্রতীয়মান হয়। যদি এমন হয় তাহলে কিন্তু যে বলেছিলাম যে সহকারী কমিশন নিম্ন নয় এমন কর্মকর্তা এটা পুনঃসংস্কারের উদ্দেশ্যে ওনাকে ধারা মোতাবেক চিঠি দিবে যে কেন আপনার উপরে শুল্ক আরোপিত হবে না। এটা গেল একটা পদ্ধতি। সেকেন্ড পদ্ধতি হলো যে ট্যাক্স পেয়ারও কিন্তু পুনঃসংস্কারের আবেদন করতে পারবে। কখন পারবে? যদি সেটা 3 বছরের মধ্যে হয়। সেকেন্ড হচ্ছে পণ্যটা বন্দরের মধ্যেই থাকা লাগে। যদি কেউ বন্দর থেকে বের করে নিয়ে তার প্রিমিসিসে চলে যায় তখন কিন্তু আর পুনঃসংস্কার করা হয় না। ওকে, স্যার বুঝতে পারছি। তো আমার এখানে একটা বলা যাবে যে স্যার এটা আপনারটা কাস্টমসেরটা বুঝলাম, কিন্তু হচ্ছে ইম্পোর্টার কখন হচ্ছে এরকম কোনো প্রেক্ষাপট বা এরকম কোনো মাঠ পর্যায়ে উদাহরণ যেটা দেওয়া যায় যেটা কখন তারা হচ্ছে হতে পারে বা করতে পারে ইম্পোর্টার বা আমদানিকারক? মানে তারা কখন পুনঃসংস্কার করতে পারে? জি 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 জি। কোন প্রেক্ষাপটে সাধারণত পুনঃসংস্করণ হয় এরকম? আচ্ছা, আপনাদেরকে একটা হিসাব বলি। কি করেছে ওই লোক, এক ধরুন বিল অফ এন্ট্রি, আপনি কি দেখেছেন কখনো বিল অফ এন্ট্রি? জি স্যার, বিল অফ এন্ট্রি দেখেছি স্যার। জি স্যার। আচ্ছা, একটা ঘর আছে অ্যাডজাস্টমেন্টের ঘর, বুঝছেন? জি স্যার আছে, অ্যাডজাস্টমেন্টের ঘর। জি স্যার। জি তো ওই অ্যাডজাস্টমেন্টে তার আসবে 1.25, সে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছে 2.25। এখন স্বাভাবিকভাবে তার এতে প্রায় 60 লাখ টাকা ট্যাক্স বেশি আসছে। এইটা উনি 3 মাস পরে টের পাইছে, তখন উনি এটা বলছে এটা পুনঃসংস্কার করা হোক। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি এখন স্যার, থ্যাংক ইউ। কাস্টমস বলতেছে যে না, এটা এটা যদি আপনার যেমন এই যে HS4 পুনঃসংস্কারের জন্য বা CPC এগুলা বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয় থাকে তাহলে পণ্যটা অবশ্যই বন্দরে থাকতে হবে। ওকে, আচ্ছা, জি 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 স্যার, বুঝতে পেরেছি। পণ্য নামানো কতদিনের মধ্যে খালাস দিতে হয়? দেখেন যে রিমান্ডের ক্ষেত্রে একরকম এবং ইসের ক্ষেত্রে একরকম। 30 দিনের মধ্যে সাধারণত খালাস দিতে হয়, আর হচ্ছে আপনার যে রিমান্ড বন্ধ যেটা সেটা 21 দিনের মধ্যে খালাস দিতে হয়। এটা কি ইম্পর্টেন্ট, এখানে দেখেন যে বিলি বন্দেজটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সরকারের নিকট পণ্য পরিত্যাগকৃতা বিক্রয় ও বিলি বন্দেজের পদ্ধতি কি এটা? বিলি বন্দেজটা একটু বলি, তার আগে আপনারা একটু পড়েন, আমাকে একটু আবার একটু 1 মিনিট সময় দেন, এটা একটু পড়তে থাকেন, দেখেন বুঝেন কিনা। এইখানে একটা বিষয় দেখেন, একটা বিষয় দেখেন আপনাকে। আহ
দেখেন যে কাস্টমস কখন কোনো শুল্কায়ন করতে পারে, আর ধরেন এটা একটা পণ্য টেক্সটাইল কনভেয়ার বেল্ট 5910 এইচএস কোডে দিচ্ছে উনি, তার মানে ট্যাক্স হচ্ছে 5%। যদি কাস্টমস কোনো কারণে মনে করে যেটা 25% হবে, তখন আপনাকে 3 বছরের মধ্যে চিঠি দিবে, চিঠি দিয়ে পুনঃশুল্কায়ন করবে, ট্যাক্স বেশি নিবে। কিন্তু এখন আপনি আপনার একটা ভুলের কারণে, করণিক ভুলের কারণে ট্যাক্স বেশি হয়েছে, আসলে সেটা হবে না। দেখেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে 1.9461, কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা হওয়া উচিত 1.5, বাট দিয়ে ফেলেছেন 1.94, অর্থাৎ ট্যাক্স বেশি গেছে। দ্যাটস ওয়াই আপনি বলতেছেন যে দেখেন আমার ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে বা এই ধরনের ভ্যালু দিয়ে অ্যাসেসমেন্ট হয়, আমি ভুল ক্রমে এই অ্যাডজাস্টমেন্টটা 1.94 দিয়ে ফেলেছি। তখন এই কারণে আমার দেখা গেল যে 60 লাখ টাকা ট্যাক্স বেশি গেছে, তখন কিন্তু এটা পুনঃশুল্কায়ন হতে পারবে, পারবে না তা না। অর্থাৎ আমদানিকারকের আবেদনের প্রেক্ষিতেও হইতে পারে, আবার কাস্টমস এর পক্ষ থেকেও কিন্তু পুনঃশুল্কায়ন হতে পারে। পুনঃশুল্কায়নের উদ্দেশ্য কাস্টমস করলে ট্যাক্স বাড়বে আর আমদানিকারক করলে ট্যাক্স কমবে। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার? জি স্যার। তবে দেখেন এখানে অনেকগুলো টার্মস আছে, যেমন এই যে আপনার যে এইচএস কোড কারণে বাড়তে পারে। এখানে দেখেন যে সিপিসি যেটা 4000 আছে, এই কারণে কম বেশি হতে পারে, কারণ এখানে জিরো বাদ দিয়ে যদি C13, C12, R12, R3, R23 এরকম অনেক কোড আছে, সেগুলো দিলে কিন্তু আপনার এই ট্যাক্স দেখবেন যে সিডি, এই যে এখানে CD5 আছে, VAT 15 আছে, AIT 5, ধরা গেল যে AIT টা 0 হয়ে গেছে এখানে একটা সিপিসি দেওয়ার কারণে, এরকম হইতে পারে। এখন দেখা গেল যে ওই সিপিসি টা আসলে যথাযথ ছিল না, উনি বেশি নিচে ট্যাক্স, তখন কাস্টমস অ্যাপ্লাই করবে। আর যদি আমদানিকারক মনে করে যে আমার এই সিপিসি প্রাপ্য ছিল, ভুলে দেওয়া হয় নাই, তাহলে উনি করতে পারবে। স্যার তাও এখানে একটা কোশ্চেন ছিল স্যার, কোনো কারণে কি স্যার তামাদিটা লিমিট এক্সটেন্ড হয়ে যাওয়ার পরেও কি স্যার এটা কমিশনার মানে রাষ্ট্রপক্ষ থেকে বা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি আবেদন করা যায় পুনঃশুল্কায়নের জন্য, নাকি এটা একদম বাদ? প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো করা যায়, সেটা তো বললাম। স্যার আমি বললাম তামাদিটা শেষ হয়ে যাওয়ার পরে। টাইম পার হয়ে গেলে? হ্যাঁ জি স্যার জি। না না, 3 বছর পার হয়ে গেলে আর হবে না। মানে দুই পক্ষেও পারবে না, কেউ দুই পক্ষেও না। আচ্ছা, দুই পক্ষের বিষয়ে একটু বলি, কাস্টমস একটু ঝামেলা আছে, আচ্ছা বুঝছেন? কাস্টম যদি প্রুফ করতে পারে যে এটা অসত্য বিবৃতির মাধ্যমে আপনার ইয়ে হয়েছে, শুল্ক কর ফাঁকি হয়েছে, অসত্য বিবৃতি ধারা 33-এর আওতায়, তাহলে টাইম 3 বছর লিমিট নাই, আজীবন। আচ্ছা, ওকে, সেই জন্য আমি বলতেছি স্যার, একটা কোনো এটা টাইম এরকম করে হয়ে গেলে তো সরকার যদি কোনো কারণে পরে জানতে পারে বিষয়টা, তখন তো রাষ্ট্রপক্ষে রাষ্ট্রের ক্ষতি হলো, সেই জন্য সে কোশ্চেনটা করা ছিল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে বিলি বন্টন। বিলি বন্টন ওকে স্যার, ওকে। এখন এমন হয়েছে আপনাদের যে যে বিলি বন্দেজটা কিভাবে হবে এবং সরকারের নিকট পরিত্যাগ কিভাবে হবে। আপনার কাছে কোনো শুল্ক কর নাই বা আটক করেছে, আপনি এটা দিয়ে দিচ্ছেন সরকারকে। এখন এটা কি আপনার মানে ধরেন বা যে কোনো একটা প্রপার্টি, অর্থাৎ সরকার বিক্রয় করবে, যদি এরকম হয়, কি কারণে ওনার কাছে যে শুল্ক কর পাওয়া যায় সেটা দিতে পারছে না, যদি এরকম হয়, বা ওই পণ্য যেহেতু হস্তান্তর করছে, তখন কি হবে, ওটা বিক্রি করে, ধরেন ওনার কাছে ট্যাক্স পাওয়া যায় 1 লাখ টাকা, তো জিনিসটা সম্পত্তিটা বিক্রি হয়েছে 2 লাখ টাকা, তখন কি হয়, আপনি কোনটা পরিশোধ হয় সেটা আগে দেখেন। প্রথমে পরিশোধ হচ্ছে আপনার সুদ, তারপর হচ্ছে আপনার জরিমানা, তারপরে শুল্ক কর পরিশোধ হয়। এরপরে সুদের আগেও একটা আছে, প্রথমে একদম সুদের আগে হচ্ছে নিলামকারীর টাকার আগে সবার আগে দিতে হবে, তারপরে সুদ, তারপরে হচ্ছে শুল্ক কর, তারপর হচ্ছে আপনার যে কর টাকাটা থাকবে আপনার সে উদ্বৃত্ত টাকা যদি এরপর থাকে সরকারের কাছে, তাহলে ওই টাকাটা ফেরত দেবে, আর যদি উদ্বৃত্ত না থাকে তাহলে কোনো কিছু ফেরত দিবে না। এটা হচ্ছে আপনার এই বন্টন, অর্থাৎ বিক্রয় লব্ধ মানে মানে বন্টন পদ্ধতি। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার জি। এরকম এখান থেকে মানে একটা কোশ্চেনও ছিল, মানে আচ্ছা, যদি এমন হয়
যে যে টাকা বেচছে উনি কোনো মানে সরকারের কাছে হস্তান্তর করে নাই, সরকার নিলাম করে বিক্রি করে ফেলছে, সরকারের ট্যাক্স আসছে 1 লাখ টাকা, সব মাল বিক্রি করা হয়েছে 20,000 টাকা, তাহলে আবার 80,000 টাকা কিন্তু সরকার ক্লেম করবে। জি, কে যেন কি প্রশ্ন করতে চাইলেন? না না, প্রশ্ন না স্যার, বললাম এই 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 জায়গা থেকে মানে এই যে ভ্যাট কনসার্নের আসলে প্রিলিমিনারি একটা কোশ্চেন আসছিল, যে এরকম একটা ছিল যে প্রথমে কোন টাকাটা হচ্ছে হবে আর কি, মানে ওখান থেকে আদায় করা হবে নিলামকারীর যে খরচটা সেটা। এই প্রশ্নটা গতবার আপনাদের ওই যে কাস্টম কনসালটেন্টে আসছিল, এই বছর না কিন্তু গত বছর। এই অথরাইজড ইকোনমিক অপারেটর খুবই ইম্পর্টেন্ট, তারাই মর্যাদা পায়। দেখেন কিছু শর্ত আছে এখানে, শর্তগুলো পূরণ করলে এই মর্যাদা পায়। এই মর্যাদার মানে মূলটা কাজটা কি? অথরাইজড ইকোনমিক অপারেটর এর দেখেন এর কাজ হচ্ছে এর কোনো পূর্ণ এক্সামিনেশন হবে না, যেহেতু রিস্ক ম্যানেজমেন্টের আওতায় 3টা চ্যানেল থাকবে, একটা হচ্ছে গ্রিন চ্যানেল, ইয়েলো চ্যানেল এন্ড রেড চ্যানেল। রেড চ্যানেলস গুডস আর টু রিস্কি এবং খুবই ঝামেলাপূর্ণ। তাহলে যদি আমি একটা এক্সাম্পল দিই এরকম, যে ধরেন জার্মানি খুবই ট্রাস্টেড কান্ট্রি, ওখানে কোনো আন্ডার ইনভয়েসিং চলে না, আপনি যা দিয়ে পণ্য কিনবেন তা দিয়েই আপনার দেখাতে হয়। এখন আপনার কি যেন বলতে চাইলাম, জার্মানি স্যার, জার্মানির ইনভয়েস, জার্মানির ইনভয়েস। বুঝতে মনে মনে পড়ছেন। এখন ওরা কিন্তু একটা ট্রাস্টেড কান্ট্রি, কেমন? কিন্তু যদি এমন হয় যে ওই দেশ থেকে এক কন্টেইনার তুলা আসছে, এইটা কি গ্রিন চ্যানেল দিয়ে যাবে না রেড চ্যানেল দিয়ে যাবে নাকি ইয়েলো চ্যানেল দিয়ে যাবে, এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বন্ডের আওতায় কোনো ডিউটি ট্যাক্স থাকে না, অর্থাৎ ধরেন এক লোক 10 টন কাপড় নিয়ে আসছে $1,00,000, বাট ট্যাক্স ইজ 0। এখন এইটাও কি আপনার রেড চ্যানেল, ইয়েলো চ্যানেল বা গ্রিন চ্যানেল কোনটা দিয়ে যাবে? রেড চ্যানেল হলে অবশ্যই এক্সামিন হয়, কিন্তু ইয়েলোতেও তাই, শুধু গ্রিন চ্যানেলে কোনো এক্সামিন হবে না। দেখেন এখানে একটা বিষয় বলি, জার্মানি খুবই ট্রাস্টেড কান্ট্রি, তারা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, তাদের দেশে কোনো তুলা নাই। এই তুলাটা আনলে এটা সন্দেহযুক্ত গুডস, শুধু তখন কিন্তু এটা এক্সামিন হবে। এখন ওই যে অথরাইজড ইকোনমিক অপারেটর, তাকে বলা হচ্ছে হি ইজ ট্রাস্টেড বিজনেসম্যান, সো তার ক্ষেত্রে এগুলো চেক করা যাবে না, তখন তাকে এই চেক ছাড়াই আপনার পণ্য খালাসের অর্থাৎ মানে সুবিধা দেওয়া হয়। ইকোনমিক অপারেটর সবচেয়ে বড় সুবিধা এটা। সেকেন্ড সুবিধা হচ্ছে তারা হচ্ছে আপনার ডিউটি ট্যাক্স বাকি রাখতে পারবে থিওরিটিক্যালি, যদি এখন এটা শুরু হয়, ডিউটি ট্যাক্স বাকি রেখে পণ্য খালাস নিতে পারে। অথরাইজড ইকোনমিকের অপারেটর যে এসআরটা খুবই বড় এসআর, 85 পৃষ্ঠার একটা এসআর বার করছে, বুঝছেন? যে যেমন দেখেন যে কয়েকটা অথরাইজড ইকোনমিক অপারেটর আছে, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো এবং ইনসেপ্টা। এই ছিল আজকের লেকচার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। আর কোনো প্রশ্ন আছে? শেষে যে প্রশ্নটা করলাম স্যার, অথরাইজড মানে এরকম কোন কোন দেশগুলোকে সাধারণত হচ্ছে এখানে কাউন্ট করা হয়েছে স্যার? বুঝতে পারি, লাস্টে কি বললেন, কোন কোন শেষে কোন কোন দেশ এর অন্তর্ভুক্ত আর কি, মানে যে আপনি জাপানের কথা উদাহরণ বললেন, জাপান ছাড়া আর কোন কোন দেশ আছে এর মাঝে? ইকোনমিক অপারেটর বাংলাদেশই করবে। এখন আমি বুঝাইছি যে রিস্ক ম্যানেজমেন্টটা বুঝাইছি যে ওই অনুযায়ী কিন্তু এক্সামিন পরে, কিন্তু ওটা তাও করবে না, মানে অর্থাৎ ওই যে ওই পণ্যগুলা যে ট্যাক্সেবল মানে লেস ট্যাক্সেবল পণ্য, দেখেন যে গার্মেন্টসে কোনো ট্যাক্স ছিল না, তারপর হচ্ছে আপনার বন্ডে কোনো ট্যাক্স ছিল না, কিন্তু ওইটাই সবচেয়ে বেশি ট্যাক্সেবল পণ্য। কারণ যদি কসমেটিক্স আনতো কেউ, কসমেটিক্স এনে যদি আপনার অন্য কিছু ঘোষণা দেয় তাহলে অল্প একটু ট্যাক্স হবে। কেন? কারণ কসমেটিক্স এ 130% ট্যাক্স দিয়ে দিচ্ছে। আর আপনার ধরেন এই যে কি বলে তুলা বা ফেব্রিক্স, তুলাতে 0%, ফেব্রিক্সে 0%। যদি ট্যাক্স আরোপ হয় তাহলে কিন্তু একবারে 0টা 90% ট্যাক্স আরোপিত হবে, এই জন্য এটা টু রিস্কি।
এই জন্য এটা কি হবে, রেড চ্যানেলে আসতে হবে। যেমন দেখেন ডিপ্লোম্যাটদের যে পণ্য বা হাই কমিশনার বা অ্যাম্বাসেডারদের যে পণ্য, তারা যদি এক কন্টেনার মদও নিয়ে আসে, এটা কিন্তু এক্সামিন হবে না, এটা অবশ্যই গ্রিন চ্যানেলে ছাড়তে হবে, বিকজ দিস গুডস আর ট্রাস্টেড গুডস। এবং এটা যদি মদ হোক যা হোক, তাদের জন্য যেহেতু শুল্ক কম নাই, সুতরাং ইভেন একটা এসআরও আছে, প্রিভিলেজ পার্সন এসআরও, সেখানেও সে এনলিস্টেড। সুতরাং এটা কিন্তু তখন আপনার মানে এই শুল্ক করটা যেহেতু অনেক বেশি হতে পারে, যেহেতু এখানে শুল্ক করার মানে মানে অব্যাহতির বিষয় আছে, সুতরাং এটা কিন্তু বেশি রিস্কি। আর ইকোনমিক অপারেটর মানে হচ্ছে তাকে কোনো রিস্ক ধরা হয় না, সে খুবই ট্রাস্টেড পারসন, এরকম একটা চিন্তা চেতনা। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে, এখন বুঝতে পারলাম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ইভেন আরো কিছু বিষয় আছে, এটা আপনাদেরকে বলি না। ইকোনমিক অপারেটর অনেক বড়। ইকোনমিক অপারেটর বাংলাদেশে স্ট্যাটাস পাইলো, উনাকে ধরে নেওয়া হয় যে উনি সারা বিশ্বের সব জায়গায় স্ট্যাটাস পাইছে। এখন আমেরিকাতে মনে করেন ইউনিলিভার বা হাইডেলবার্গ সিমেন্ট বা হচ্ছে বাটা, দেয়ার মাল্টি ন্যাশনাল কোম্পানি। সো ওই দেশে যে সে বলবে যে আমি এই দেশে এই 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 এই- এই- কি বলে ওই যে অপারেটর, ইকোনমিক অপারেটর যেহেতু সুবিধা আমি পেয়েছি, সুতরাং ওই দেশও আমাকে এই সুবিধা দেয়, এটাও সে ক্লেম করতে পারবে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। স্যার এই আমরা একটু চট্টগ্রামে যে একটা স্যার ওই যে রেড লাইনে পড়ে স্যার, এটা কি কোনো উন্নতি হবে যাতে রেড লাইনে না পড়ে মানুষ পণ্য চেক করে স্ক্যানিং এর মাধ্যমে চেক করে দেয় না এই করা যাবে যাতে সহজ। এদিকে তো আমরা যত সম্ভব জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে তাড়াতাড়ি পণ্য রিলিজ, কিন্তু রেড লাইনে পড়লে তো স্যার এখানে অনেক সময় ব্যাপার। কিছু এইচএস কোড ফিক্স করা আছে, ওই এক্সেস কোড গুলাতে আপনার দিলে রেট পড়ে, ঠিক আছে। আর এছাড়া কিছু ব্যতিক্রম তো আছেই। স্যার এখন আজকের ক্লাসের ওয়াইজ ডিপেন্ড করে, এটা দেখছিলাম যেহেতু পরীক্ষা পাস করতে হবে, তো এখানে যেমন মাহমুদ সাহেব আছে, অনেক এক্সপিরিয়েন্স লোক, আরো অনেকে আছে, আর আপনি তো মাশাআল্লাহ। এখন আমাদের পাস করা বা পরীক্ষা ভালো করার জন্য আজকের ক্লাসের যে সামারাইজ, যে অ্যাট এ গ্লান্সে যেটা আমরা করতে পারি, যেমন বলছিলেন কার্গো ডিক্লারেশন, অন্তর্মুখী প্রতিবেদন বা পোর্ট ক্লিয়ারেন্স, পোর্ট নোট, আমদানি, আচ্ছা, তারপর পণ্য ঘোষণা, বিল অফ এন্ট্রি সংশোধন, শুল্ক নিরাপদ, আর পণ্য নমুনের কতদিনের মধ্যে খালাস নিতে হয় এটা একটা, আর হচ্ছে বিলি বন্ডেজ, আর হচ্ছে এই যে ইকোনমিক অথরাইজ যারা এই মর্যাদার, এটা তার মানে আজকের সামারি হচ্ছে এই কয়টা প্রশ্ন, আরো কিছু স্যার। এই কটার মধ্যে আবার ধরেন যে আপনারা যেটা যেটা ভালো করে পড়বেন, হ্যাঁ, তার মধ্যে সেটা বলে একটু সবাই লিখে নেন। যদি কারো কাছে বই থাকে পয়েন্ট ধরে লিখতে পারেন তাহলে ভালো হয়। 7.1 খুব ইম্পর্টেন্ট, যেটা প্রত্যর্পণ, ঠিক আছে। ড্রব্যাক, হ্যাঁ, 7.1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ পাওয়া যায়, এটা কিন্তু লেজ লাগাই দিবে ওই আগের প্রশ্নের সাথে, কেমন? গ্যারান্টি কত প্রকার, কোন 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 ধরনের গ্যারান্টি কখন প্রদান করতে হয়, এটা একটু পড়বেন। 8.1 এটা ইম্পর্টেন্ট। 8.3 গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে কোন ব্যক্তি কোন ধরনের গ্যারান্টি প্রদান করবেন তা কিভাবে নির্ধারণ করা হয়, এটা। 9.1টা একটু ইম্পর্টেন্ট। 9.2, 9.3 স্যার বইয়ের নামটা বলার কথা ছিল একটু। আচ্ছা আমি দিচ্ছি, দেখেন গ্রুপেও একটা শেয়ারিং দেওয়া ছিল কালকে, বুঝছেন, 4টা গ্রুপ হয়ে। আপনাকে গ্রুপে গিয়ে গ্রুপে একটু কষ্ট করে একটু দেখে নিন তো, কালকেই দিয়েছি আমরা।
আচ্ছা এখানে দেখেন যে কখন আমদানি, আমি এটাকে শেয়ারে দিয়েছি না শেয়ারে দিয়ে, আচ্ছা আমদানি ম্যানিফেস্ট কখন দাখিল করতে হয় আর কখন সংশোধন করা যায় কখন যায় না সেটাও একটু পরে। 9.2টা খুব ইম্পর্টেন্ট, 9.2। তারপর হলো 9.3, এরপর হচ্ছে 9.4 যে প্রায়র বিল অফ এন্ট্রি, যেটা 9.6 অর্থাৎ ইনওয়ার্ড প্রতিবেদন, যেটা অন্তর্মুখী প্রতিবেদন, ইনওয়ার্ড রিপোর্ট। 9.8 রপ্তানি পণ্য বোঝাই করার অনুমতি কে দেয়, এবং 9.9 পোর্ট ক্লিয়ারেন্সের আবেদন কোথায় করতে হয়। 9.10 9.14 10.1 কাস্টমস কর্মকর্তা যানবাহন তল্লাশি করতে পারে কিনা, এটা তো ইম্পর্টেন্ট না। 10.2 লেখেন, 10.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোট নোট। এগারো পয়েন্ট এক, এগারো পয়েন্ট চার, 12.1, 12.1 ফুল মুখস্থ করতে হবে। বারো পয়েন্ট দুই, 12.4, আর হচ্ছে এবারে আর নাই। আর 12.7 খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা। 12.7, 12.9 পুনঃসংস্করণ, 12.10 সাময়িক, এই তিনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিলিবন্ধ একটু করেন, মাঝে মাঝে আসে। 12.11, আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, বলেন প্লিজ। জি স্যার, বলছিলাম ওই যে আজিম ভাই যে কথাটা বলছে যে ক্লাস শেষে সামারাইজ বা যে প্রশ্নগুলো একটু আমাদের জন্য কমন, এগুলা স্যার একটু গ্রুপে শর্টেজ করে একটু দেওয়া যাবে কিনা? এই যে বলে দিলাম, লেখেন নাই? এখন তো বললাম সামারি। তো আসলে বইয়ের সাথে তো মিলতেছে না স্যার, যার কারণে ওইভাবে তো লেকচার শিটও দেওয়া হবে, সেখানেও লিখেছেন আপনি আর লেখেন নাই এমনিতেই, সেটা বলেন। আমি লিখিনি স্যার, বইটা ইয়ে করতেছিলাম, বইয়ের সাথে মিলতেছিল না।